বেশ জোরে ধাক্কাটা লাগে। রোদ ২ পা পিছিয়ে যেয়ে সামনের দিকে তাকাতে দেখতে পায় মিলির ভাই মুবিন দাঁড়িয়ে আছে। রোদের দিকে তাকিয়ে মুবিন জিজ্ঞাসা করে, এভাবে দৌড়াচ্ছেন কেন ভাবি? রোদ একটু ইতস্তত বোধ করে মুবিনের কথায়। ততক্ষণ আকাশ এসে দাঁড়িয়ে আছে রোদের পিছনে, কিন্তু রোদ তা টের পায় না। আকাশকে দেখে মুবিন বলে ওঠে, আকাশ ভাইয়া, আমি তো তোমার কাছে আসছিলাম, কিন্তু রাস্তায় ভাবে যায় একটা ধাক্কা দিল। মুবিনের কথা শুনে রোদ ঘুরে তাকাতেই আকাশের বুকের সাথে ধাক্কা খায়। আকাশ এতটাই কাছে এসে দাঁড়িয়েছিল, রোদ যে আকাশের বুকের সাথে ছোটখাটো ধাক্কা খেয়েছে সেই বিষয়টা যেন আকাশ টেরই পেল না। আকাশের দৃষ্টি মুবিনের দিকে স্থির। রোদ দ্রুত সরে এসে দাঁড়ায়। আকাশের চোখ মুখের অভিব্যক্তি ঠিক বুঝে ওঠা যায় না। মুবিনের দিকে চোখ মুখ শক্ত করে কপালে ঈষৎ ভাঁজ রেখে তাকিয়ে আছে। একইভাবে তাকিয়ে থেকে আকাশ জিজ্ঞাসা করে, আমার কাছে কি দরকারে? মুবিন এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়িয়ে বলে, তোমার কাছে তো অনেক লেখকের বই আছে, সেটা থেকে একটা নিতেই আসছিলাম। রোদ আকাশের আড়ালে দাঁড়িয়ে মুবিনকে আরো একবার ভালো করে লক্ষ্য করে। শুরু থেকে মুবিনকে বেশ চেনা চেনা লাগছে রোদের কাছে। কোথাও না কোথাও তাকে দেখেছে। এলাকায় গুন্ডা বদমাশ ছেলেদের মতো মুখচ্ছবি, কিন্তু তার মামা বাড়ির এলাকায় দেখেনি এতটুকু নিশ্চিত। রোদের ভাবনা ছেদ পড়ে মুবিনের কথায়। মুবিন রোদকে উদ্দেশ্য করে বলে, ভাবি, আমি কিন্তু আপনাকে চিনি। রোদ প্রশ্ন করার আগে আকাশ জিজ্ঞাসা করে, কিভাবে চিনিস? তুর্য ভাইয়ের সাথে একদিন ছিলাম, সেই সময় ভাই কথা বলেছিল ভাবির সাথে। মুবিন আকাশকে কথাটা বলে রোদের দিকে নজর ঘুরিয়ে নিয়ে বলে, ভাই চিনেন তো তুর্য ভাইকে? তুর্য নাম শুনতে রোদের মধ্যে ভয়ের তো এক অস্থিরতা লক্ষ্য করে আকাশ। রোদের দিকে না তাকিয়ে আকাশ বলল, রোদ। রোদ আকাশের ডাক শুনে মাথা উঁচু করে তাকিয়ে জবাব দেয়, হুঁ, ঘরে যাও। রোদ আর দাঁড়িয়ে না থেকে আকাশের কথা মতো ঘরে চলে যায়। রোদ চলে যেতে আকাশ ২ হাত ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে বলে, তুর্য ভাই আবার কে? আকাশের প্রশ্ন শুনে মুবিন বেশ আগ্রহ নিয়ে জবাব দেয়, তুর্য ভাই তো কলেজের এক বড় ভাই, ভবিষ্যৎ নেতা, যদি এখন থেকে রাজনীতিতে খুবই অ্যাক্টিভ। আমি তো জানি তুই প্রাইভেট ভার্সিটিতে পড়িস, তো কলেজ কি করতে যাস? ভাইয়া, তুমি যে কলেজ ছিলে, আমিও তো ওই কলেজে ইন্টারমিডিয়েট পড়তাম, তাই তো যাওয়া হয় আড্ডা দিতে। আকাশের মুবিনের সাথে কথা না বাড়িয়ে বলে, ঠিক আছে, গেস্ট রুমে যেয়ে রেস্ট করো। ঠিক আছে ভাইয়া, কথাটা বলে মুবিন দ্রুত প্রস্থান করে। মুবিন চলে যেতে আকাশ রুমে ঢুকে যায়। রুমে আসতে দেখতে পায় রোদ ঘরের মধ্যে পায়চারি করছে, আর স্বভাবগতভাবেই ওনার এক প্রান্ত আঙুলে একবার পেঁচাচ্ছে আবার খুলছে। রোদকে দেখে নিয়ে আকাশ দরজার বেশ শব্দ করে আটকে দেয়। দরজা আটকানোর শব্দ রোদের ছোটখাটো শরীরটা কেঁপে ওঠে। ভয় পেয়েছে বলে উল্টো দিকে ঘুরে বুকে ৩ বার থুতু করে। এতে নাকি ভয় পাওয়ার কারণে বুকের তীব্র কম্পন কমে আসে। আকাশ এগিয়ে এসে রোদকে জিজ্ঞাসা করে, তুর্যটাকে? রোদ ঘুরে দাঁড়ায়, কিন্তু দৃষ্টি মেজের দিকে রেখে বলে, কলেজের এক সিনিয়র। সিনিয়র নাকি প্রেমিক? আকাশের কথায় রোদ এবার আকাশের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, মানে কি এসব বলছেন আপনি? সহজ কথা, বয়ফ্রেন্ড থাকতেই পারে, আমি তো এসব কখনো জিজ্ঞাসা করিনি এসব নিয়ে। রোদ নিজের চোখ নামিয়ে লম্বা একটা শ্বাস নিয়ে বলে, দেখুন, না জেনে না শুনে আন্দাজে কিছু বলবেন না। তুর্য নামক ছেলেটা মোটা ভালো ছেলে নয়। বেশ অনেকদিন আমাকে ডেনে নানান কুপ্রস্তাব দিয়েছিল। সেসব নিয়ে আমার সাথে বেশ অনেকবার বাকবিতণ্ডা হয়েছে। এমনকি কলেজের রিইউনিয়নে সন্ধ্যায় কথা কাটাকাটি হয়। রোদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে আকাশ কথাগুলো শুনল। রোদকে যতটুকু চিনিছে আকাশ বেশ ভালো বুঝতে পারছে রোদ একটুকু মিথ্যে বলছে না। আকাশ তাই রোদকে না গেটে ছোট করে বলে, ঠিক আছে, মুবিন কিছু বললে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? কথাটা বলে আকাশকে পেরিয়ে দরজা খুলে রোদ বেরিয়ে আসে। আর আকাশ ঠায় দাঁড়িয়ে থেকে ভাবতে থাকে মুবিন তুর্য সম্পর্ক, এবং এর সাথে রোদে জড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। রোদে জড়ানোর সম্ভাবনা থাকলে সেও জড়িয়ে যাবে, কিন্তু আকাশ সেটা মোটেও চায় না। রোদের কারণে নিজের মানসম্মান ঝুঁকিতে ফেলতে, তাই অনিচ্ছা সত্ত্বেও রোদকে প্রোটেক্ট করতে হবে যে কোনো সমস্যা, যে কোনো খারাপ পরিস্থিতি থেকে। হাসপাতালে ইমার্জেন্সির সামনে জাহানারা বেগমকে নিয়ে বসে আছেন জয়নুল সাহেব। বাড়িতে এক দফা ঝামেলা শেষ করে তবেই জাহানারা বেগমকে হাসপাতালে আনতে পেরেছেন। অন্যান্য সময় সামান্য নাপা একসাথে জ্বর সেরে যায়, কিন্তু এবার কোনোভাবে জাহানারা বেগমের জ্বর যেন কমছেই না। জয়নুল সাহেব বেশ অনেকবার বুঝিয়ে শুনে জাহানারা বেগমকে রাজি করেছিল। তারই মধ্যে মোমেনা বেগম এসে ঝামেলা শুরু করে। এই মুহূর্তে ডাক্তারের কাছে নিয়ে গেলে এক গাদা টেস্ট দেবে, তাতে গাদা গোছের টাকা নষ্ট হবে বলে হাজারটা কথা শুনিয়েছেন। মোমেনা বেগমের ঝাঁঝালো কথার তীব্রতায় জাহানারা বেগম জয়নুল সাহেবকে অনেকবার অনুরোধ করছিল যাতে নিয়ে না আসেন। এবার জয়নুল সাহেব নাছোড়বান্দা, অন্য সময় সে এতটা জোর করে না, কারণ রোদ থাকে। এই মুহূর্তে রোদ নেই, সে ছাড়া তার বোনকে দেখার মতো একটি প্রাণী ওই বাড়িতে নেই। যতক্ষণ অফিসে থাকেন ততক্ষণ মনটা অস্থির হয়ে থাকে বাড়িতে বোনটা কী অবস্থা আছে এই ভেবে। বিয়ের পরে দূরত্ব বাড়লেও ভাই বোনের ভালোবাসা মনের গভীরে অটুট রয়েছে। ইমার্জেন্সিতে থাকা ডাক্তার জাহানারা বেগমকে দেখে অল্প কিছু ওষুধ দেন, সাথে ব্লাড টেস্ট করতে বলেন।
বর্তমানে ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকায় ডেঙ্গু হয়েছে কিনা সেই ব্যাপারে নিশ্চিত হওয়া অত্যাবশ্যক। টেস্টের রিপোর্ট হাতে আসলে সে অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক্তার। প্রেসক্রিপশন হাতে নিয়ে বের হতে জাহানারা বেগম জয়নুল সাহেবের হাত ধরে বলে, ভাইয়া টেস্ট করতে হবে না, যা ওষুধ দিয়েছে সেগুলো 2 দিন খেয়ে দেখি, না কমলে দেখা যাবে। জাহানারা বেগমের কথা শুনে জয়নুল সাহেব নাছোড়বান্দার মতো বলে, না, আর অবহেলা করা ঠিক হবে না, তুই চল, এখনই করব। না ভাইয়া, আমার কথা শুনো, ডেঙ্গুর লক্ষণ অন্যরকম, সেগুলো আমার নেই, আর জ্বরের জন্য ওষুধ পাল্টে দিয়েছে, এখন সেগুলো নিয়ে চলো, আর 2 দিন পর না কমলে পরীক্ষা করব, কথা দিলাম। বোনের জেদের কাছে হার মানতে বরাবরের মতোই বাধ্য হয় জয়নুল সাহেব, কিন্তু শর্ত রাখে, জ্বর না কমলে অবশ্যই 2 দিন পর এসে পরীক্ষা করবে। জাহানারা বেগম রাজি হয়। ফার্মেসি থেকে ওষুধ নিয়ে জাহানারা বেগমকে নিয়ে রিক্সাতে ওঠেন জয়নুল সাহেব। জাহানারা বেগম হঠাৎই বলে ওঠেন, ভাইয়া একটা কথা বলবো। হ্যাঁ জাহান, বল। রোদকে একটু আসতে বলবে? হ্যাঁ অবশ্যই, আমি তো আনতে চেয়েছি, তুই নিষেধ করেছিস। কিন্তু আকাশকে আসতে নিষেধ করতেও পাচ্ছি না, আবার আসতে বলার মতো সাহস পাচ্ছি না। ভাবে কি বলবে না বলবে, শেষে মেয়েটার উপর যদি রাগ খুব প্রকাশ করে। মোমেনা বেগমের কথা ভেবে জয়নুল সাহেব নিজেও দীর্ঘশ্বাস ফেলে। বোনের ধারণাকে ফেলে দেওয়ার মতো নয়, তবুও বললেন, আমি মোমেনাকে বুঝিয়ে বলবো, তুই চিন্তা করিস না। আর আকাশকে দেখলে মোমেনা নিজেই জামাই আপ্যায়নে ব্যস্ত হয়ে উঠবে। রোদ কপাল করে ওমর রাজপুতের মতো স্বামী পেয়েছে। জনি সাহেবের কথায় জাহানারা বেগমের কোনো উত্তর করেন না, শুধু চেয়ে থাকেন রিকশার নিচ দিয়ে পেরিয়ে যাওয়া পিচঢালা রাস্তার দিকে। বাড়িতে পৌঁছাতে জাহানারা বেগম নিজের ঘরে চলে যান। বোরকা হিজাব ছেড়ে নিজের ঘরে পড়ে থাকা বাবা মায়ের অনেক পুরনো ঘুণে ধরা কাঠের বাক্সের দিকে। বাক্স থেকে পুরনো কাঁথার বাস থেকে বেশ কিছু টাকা বের করেন। কত অসুস্থতা, খিদে পেট নিয়ে রাত পার করেছেন, তবু এই টাকাগুলো তিনি খরচ করেনি। তার একটাই কারণ, রোদের বিয়ের সময় যাতে ভাইয়ের হাতে টাকাগুলো দিতে পারে। যেহেতু বিয়েতে কিছুই করা হয়নি, সেজন্য টাকাগুলো থেকে গিয়েছে। জামাই আপ্যায়নের জন্য এগুলো ভাইয়ের হাতে দেওয়া যায়। আর এই টাকা দেখে মোমেনা বেগম অন্তত কিছুটা হলেও চুপ থাকবেন। ঘর থেকে বেরিয়ে ভাইয়ের ঘরের কাছাকাছি যেতে কানে আসে কথা কাটাকাটির আওয়াজ। মোমেনা বেগম জয়নুল সাহেবকে বলছেন, এই মেয়েকে আনলে পাড়ায় মুখ দেখাতে পারবে, আবার জামাই, কত খরচ বলো তো। শুনেছি তো বড় লোক, ওদের আপ্যায়ন করার ক্ষমতা না তোমার আছে না তোমার ওই বোনের। এসব উটকো ঝামেলা আমার ঘাড়ে এনে ফেলবে না। মোমেনা বেগমের কথা শুনে জয়নুল সাহেব বলে ওঠেন, আকাশ আর রোদ আসলে পাড়ায় তোমার মুখ দেখাতে সুবিধা হবে, কারণ ওদের গাড়ি দেখলে লোকে বুঝবে আমাদের রোদ যে সে বাড়ির বউ হয়নি, মিথ্যে বদনাম ওকে ভালো জায়গায় নিয়েছে। তুমি থামো, জামাই আপ্যায়নের মানে বুঝো। কত কি রান্না বান্না আছে, তোমার বোন পরে আছে অসুস্থ হয়ে, আর এত টাকা কই পাবে? বাজারে জিনিসের যে আগুন দাম। সেই মুহূর্তে জাহানারা বেগম দরজার বাইরে দাঁড়িয়ে বলে ওঠে, ভাবি, টাকা নিয়ে চিন্তা করো না, টাকা আমি দেব। জাহানারা বেগমের কথা শুনে মোমেনা বেগম ঘুরে তাকায়, মুখ বেঁকিয়ে বলেন, আপনি টাকা কোথা থেকে পাবেন আপা? টাকা কি গাছের পাতা যে গাছতলায় গেলাম, গাছ ঝাড়া দিলাম আর পড়লো? জাহানারা বেগম ঘরে প্রবেশ করতে করতে বলে, টুকটাক সেলাই টেলাই করে যা টাকা পেতাম আমি তো খরচ করিনি। কিছু কিছু টাকা অনেক আগে থেকে জমিয়েছি রোদের বিয়ের জন্য, এখন সেটা ভাইকে দিতে এসেছি। হাতে মুঠে থাকা টাকাগুলো জয়নুল সাহেবের দিকে এগিয়ে দেয়। জয়নুল সাহেব নেওয়ার আগে মোমানা বেগম ছু মেরে টাকাগুলো নিয়ে বললে, এতগুলো টাকা শুধু সেলাই করে, সত্যি বলছেন তো? জানার বেগম তাচ্ছিল্যভাবে হেসে বলে, চিন্তা করবেন না ভাবে, এটা আমার কষ্টে জমানো টাকা, আপনাদের না। এগুলো দিয়ে আকাশের আপ্যায়নের ব্যবস্থা খুব ভালোভাবে হয়ে যাবে। মোমেনা বেগমকে কথাগুলো বলে, এবার জয়নুল সাহেবের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আকাশের জন্য বেশ দেখে জামা কাপড় কিনো। দেখেছো তো ওরা কেমন দামি দামি জামা কাপড় পরে, তেমন দেখে নিও। প্রথমবার আসবে না দিলে খারাপ দেখায়। জয়নুল সাহেব জাহানারা বেগমের কথায় জবাব না দিয়ে মোমেনা বেগমকে বলেন, টাকাগুলো আমাকে দাও। এগুলো তোমার টাকা না যে যক্ষের ধনের মতো হাতে রেখেছো। মোমেনা বেগম জয়নুল সাহেবকে টাকা এগিয়ে দিতে দিতে বলেন, তোমার বোনের টাকা নেওয়ার আমার কোনো ইচ্ছা নেই, রাখো। টাকাগুলো নিজে নিয়ে বলেন, টাকা দিয়ে ভালো করছিস জান, না হলে তোকে রোদকে কথা শুনতে হতো। অন্তত কথার হাত থেকে বাঁচলি। আমি আজকে আফজাল চৌধুরীকে ফোন দিয়ে জানিয়ে দেব, তুই কিছু খেয়ে ওষুধগুলো খেয়ে নে। জাহানারা বেগম আর কিছু না বলে নিজের ঘরে চলে যান। রোদ আকাশ আসলে অনেক কাজ। আফজাল চৌধুরীকে বললে উনি ঠিকই আকাশ রোদকে পাঠিয়ে দিবেন, এতটুকু বিশ্বাস জাহানারা বেগমের আছে। আয়শা ঘরে বসে, রোদ আর আয়শা নিজেদের মতো গল্প করছে। সেই সময় মিলি এসে আয়শা ঘরে দাঁড়ায় আর বলে, কি নিয়ে গল্প হচ্ছে আমাকে বলো। মিলিকে দেখে আয়শা মনে মনে বলে ওঠে, এসে পড়েছে উটকো ঝামেলা। মনের কথা মনে রেখে আয়শা বলে ওঠে, হ্যাঁ বলছিলাম এবার তোমার বিয়ের পালা, তাছাড়া আর কেউ নেই আপাতত সিরিয়ালে। আয়শার কথা শুনে মিলি মুখটা মলিন করে বলে, চেয়েছিলাম তো বিয়ে করতে, কিন্তু তোমরা তো হতে দিলে না।
আয়শা কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, আমরা হতে দিলাম না কিভাবে? আকাশের গলায় অন্য মেয়েকে ঝুলিয়ে দিলে কিভাবে করবো বিয়ে? ছোটবেলা থেকে আকাশকে বিয়ে করার ইচ্ছে রেখেছি, চৌধুরী বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখেছি, কিন্তু তোমরা হতে দিলে না। মিলি কথাগুলো রোদকে শুনে শুনে ইচ্ছা করে বলছে, সেটা আয়শা এবং রোদ দুজনে বুঝতে পারে। আয়শা মিলিকে বলে উঠে, কপালে যে আছে সে দেখবে হুট করে এসে তোমায় গলায় ঝুলে পড়বে, তোমাকে হন্য হয়ে খুঁজতে হবে না। আয়শা অপমানজনক কথা শুনে মিলি মনে মনে বেশ ক্রুব্ধ হয়, কিন্তু মুখে তা প্রকাশ করে না, বরং রোদকে বলে, শুনলাম তোমাদের কলেজে কি ঘটনা ঘটিয়েছিলে, তার জন্য ক্ষিপ্ত হয়ে তোমার আর আকাশের বিয়ে দিয়েছে। তার মানে তো আকাশ তোমাকে মেনে নেয়নি, তাই না? রোদ মিলির কথা শুনে মুচকে এসে বলে, সেটা আমাদের ঘরের ভিতরের ব্যাপার, বাইরের লোককে জানাতে চাচ্ছি না। রোদ বসা থেকে উঠে দাঁড়িয়ে আয়েশাকে বলে, খাবার দিচ্ছি, নিচে আসো আয়েশা। আর মিলি আপু আপনি আসেন। রোদ কথাটা বলে আর দাঁড়ায় না, সোজা নিচে চলে আসে। সিঁড়ির কাছে আসতেই আকাশের সাথে দেখা হয়। আকাশ রোদকে দেখে বলে, আব্বু ডাকছে, চলো। রোদকে কথাটা বলে আকাশ দ্রুত পায়ে নিচে নেমে যায়। রোদ পুনরায় প্রশ্ন করবে বুঝতে পেরে আকাশ দ্রুত সরে আসে। রোদ আর প্রশ্ন করার সুযোগ না পেয়ে হাঁসফাঁস করে ওঠে। মনের প্রশ্ন মনে থেকে গেলে রোদের মনের মধ্যে অদ্ভুত এক হাঁসফাঁস লাগে, কিন্তু সেই হাঁসফাঁস ভাব ধরে রাখতে পারে না। আফজাল চৌধুরী ডাকতে শুনে রোদ নিজেও দ্রুত নেমে চলে যায়। ঘরের সামনে যে ধীর পায়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকতে কানে আসে আকাশের গম্ভীর গলার কথা, আমি যেতে পারবো না, রোদ গেলে যাবে। আকাশের জবাব শুনে আফজাল চৌধুরী নিজেও বেশ গম্ভীর হয়ে বলে, আমি কথা দিয়েছি যেতে হবে, আর বিয়ে করেছো শ্বশুরবাড়ি যেতে হবে। কথা দেওয়ার আগে আমার থেকে শুনে নেওয়া উচিত ছিল। রোদের মা অসুস্থ, তোমাকে আর রোদকে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছে। অসুস্থ মানুষের কথা ফেলা যাবে না। জানার বেগম অসুস্থ শুনে রোদ উদ্বিগ্ন হয়ে এগিয়ে এসে প্রশ্ন করে, আম্মুর কি হয়েছে? অসুস্থ আমাকে জানায়নি তো? আমজাদ চৌধুরী রোদকে আশ্বস্ত করে বলে, জ্বর এসেছে, আজকে হাসপাতালে গিয়েছিলেন, ওষুধ এনেছে। এখন তোমার মামা ফোন করে বললেন তোমার মা আকাশ আর তোমাকে যাওয়ার জন্য বলেছে। জানার বেগমের অসুস্থতার কথা শুনে রোদের মুখটা মলিন হয়ে যায়। বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকে মরিয়ম বেগমের শেয়রে। সে সময় মরিয়ম বেগম বলেন, আকাশ আগামীকাল তুই আর রোদ যাবি, বেশি না থাকিস একটা রাত থেকে তাই আসবি। আর আমি কোনো বাহানা শুনবো না আকাশ, আমার কথা রাখতে হবে। আর তোর বাবা কথা দিয়েছে। আফজাল চৌধুরী এবং মরিয়ম বেগম দুজনের চাপে পরে আকাশ রাজি হয়, কিন্তু মাত্র একটা দিনের জন্য। এর বেশি কিছু এক্সপেক্ট যেন না করে সেটাও বলে দেয়। আকাশের সত্য শুনে রোদ অগোচরে দীর্ঘশ্বাস ফেলে। কেমন কি ব্যবহার করবে সেই ভেবে রোদের মনে সংশয় সৃষ্টি হয়। মরিয়ম বেগম ও আফজাল চৌধুরীর কথা মতো আকাশ রাজি হলো, এটা সম্পূর্ণ মনের ইচ্ছার বিরুদ্ধে। রাতে সকালে খাওয়া দাওয়া পর্ব শেষ হলে যার যার মতো ঘরে চলে যায়, কিন্তু রোদার আতিকা দুজনে মিলে গুছিয়ে রাখছে সবকিছু। আর রুবি বেগম এবং মিলি দুজনে ঢুকেছেন মরিয়ম বেগমের ঘরে। মরিয়ম বেগমের শরীর আগের তুলনায় কিছুটা ভালো। আগে মরিয়ম বেগমকে দেখলে মনে হতো দেহ শুধু প্রাণটাই আছে, কিন্তু জীবন শক্তি নেই। রোদ বাড়িতে আসার পর থেকে মরিয়ম বেগমের মনের এবং দেহের উভয়ের প্রশান্তি। শরীরের সুস্থতা নির্ভর করে সম্পূর্ণ মন মানসিক অবস্থার উপর। রুবি বেগম এসে মরিয়ম বেগমের পাশে বসেন, আর মিলি এসে বসেন মরিয়ম বেগমের পায়ের দিকটায়। বোন এবং বোনজি এর মতিগতি ঠিক সুবিধা মনে হলো না। এদিকে আফজাল চৌধুরী এক কাপ চা এনে বসেন খাটে সোজাসুজি। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, রুবি শুরু করো। এতক্ষণ চুপ করে থাকা তোমায় মানায় না। আফজাল চৌধুরীর খোঁচানো কথায় রুবি বেগম মেকি রাগ দেখিয়ে বলে, দুলাভাই সবসময় আমাকে এভাবে বলে? আমি তো এসেছি আপার সাথে কথা বলতে, সেটাই তো বললাম। কথা বলা শুরু করো। তোমার আপা ঘুমের ওষুধ খেয়েছি তো, এখনই ঘুমিয়ে পড়বে। রুবি বেগম আফজাল চৌধুরীর কথায় জবাব না দিয়ে মরিয়ম বেগমের হাত ধরে বলে, আমার মিলির সাথে আকাশে বিয়েটা দিলে না কেন আপা? আমার মেয়ের কি দোষ ছিল? রুবি বেগমের কথা শুনে মরিয়ম বেগম এক নজর আফজাল চৌধুরীর দিকে তাকান। তিনি সেই মুহূর্তে চা খেতে ব্যস্ত। মরিয়ম বেগম তখন রুবি বেগমের দিকে তাকিয়ে বলে, তোর মেয়ের কোনো দোষ না, তুই একপাক্ষিকভাবে চেয়েছিলি ওদের বিয়েটা হোক। আমরা কখনোই মিলিকে আকাশে বউ হিসেবে পছন্দ করতাম না। রুবি বেগম কেমন অধৈর্য হয়ে বলে ওঠে, তোমরা তো সরাসরি না বললনি, সবসময় বলেছ আকাশ যা চাইবে। আমরা মিলিকে তোর মেয়ে বলে সহ্য করতে পারলো, আকাশ ততটাও পারে না। আর পছন্দ বা চাওয়ার বিষয় তো আরো দূরের বিষয়। মরিয়ম বেগমের জবাব শুনে রুবি বেগম একটু গম্ভীর হয়ে বলে, এই মেয়েটাকে বা আকাশ কতটা পছন্দ করে শুনেছি সবে, জোর করে গোছে দিলেই কি মেনে নেওয়া যায়? রুবি বেগমের কথায় আফজাল চৌধুরী এবার বলে উঠেন, আকাশের অমতে হয়নি। এই মেয়ে কি করছো রুবি? আমার বৌমার নাম আছে, মিষ্টি একটা নাম আছে, চৌধুরী বাড়ির বউদের সম্মান আছে। রুবি বেগম থমথমে মুখে কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগে মরিয়ম বেগম বলে ওঠেন, আমার ঘুম আছে, কোনো কাজের কথা তো বলবি না, বুঝে গিয়েছি। কিন্তু রুবি শুনে রাখ, এভাবে বড় বোনের সংসারে এসে অশান্তি বাঁধানোর চেষ্টাটা ছাড়। মাঝে মাঝে মনে হয় তুই আমার আপন বোন না, যেন শ্বশুরবাড়ি সেই কুটুনি ননদ।
যে আসে শুধু ঝামেলা করার জন্য। বারংবার অপমানে রবি বেগমের পুরো দেহ যেন জ্বলে জ্বলে উঠছে। তবুও নিজেকে শান্ত রেখে বলে, তুমি ঘুমাও আপা। কথাটা বলেই উঠে দাঁড়ায়। আবার কি মনে করে ঘুরে তাকিয়ে বলে, শুনলাম আকাশ নাকি কালকে শ্বশুরবাড়ি যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছিস। ভেবেছিলাম কিছুদিন থাকবো, কিন্তু আকাশ যেহেতু চলে যাচ্ছে, আমরাও কালকে চলে যাব, পরে আসবো। আফজাল চৌধুরী আবডলে ঠোঁট চেপে হেসে বিড়বিড় করে বলে, আল্লাহ বাঁচাবে। আফজাল চৌধুরীর কথাটা কারোর কানে গেল না, কিন্তু মনে মনে তিনি বেজায় খুশি। একে তো আকাশ রাজি হয়েছে, তার উপর এ উটকো ঝামেলা বিদায় হচ্ছে। মরিয়ম বেগম রবি বেগমের দিকে তাকিয়ে বলেন, তোর যা ভালো হয়, ফাঁকা বাসায় থাকলে তোদেরও ভালো লাগবে না। ঠিক আছে আপা, ঘুমাও, আমরা আসি। রবি বেগম আর মিলি ঘর থেকে বেরিয়ে নিজেদের ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। মিলি তখন রবি বেগমকে বলে, কালকে কেন চলে যাবে? এই না বলে সব জবাব দিবে। এই তোমার জবাব, এর নমুনা। রবি বেগম মিলিকে আশ্বস্ত করে বলে, চিন্তা করিস না, আবার আসবো, কিন্তু এবার সম্পূর্ণ প্রস্তুতির সাথে। এভাবে শুধু কথাই পারা যাবে না। আকাশ ঘুরে আসুক তার স্বাদের শ্বশুর বাড়ি থেকে। রবি বেগমের কোনো অন্য প্ল্যান আছে বুঝতে পেরে মিলি আর কথা বাড়ায় না। মূলত আকাশকে অসম্ভব রকম পছন্দ করে। পছন্দ বলল ভুল, শয়নে স্বপনেও সর্বদা আকাশকে নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষা অনেক দিনে। কিন্তু আকাশ কখনোই মিলিকে পাত্তা দেয়নি। একতরফা ভালোবাসার দহনে মিলি সর্বদা দগ্ধ হয়েছে। যতই মায়ের সাথে তাল মিলে কথা বলে, কিন্তু মনটা তো ফুরে যায়। ঘরে ঢোকার আগে এক নজর আকাশের ঘরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ঢুকে যায়। সবকিছু গুছিয়ে আতিকা ঘুমাতে চলে গেল। রোদ সব লাইট নিভিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। ধীর পায়ে এক ধাপ করে সিঁড়ি বেয়ে উঠতে থাকে, আর নিজের মনে আনমনে ভাবতে থাকে মায়ের কথা। এতবার ফোন করার পরও একবারও কথা বলেনি, শুধুমাত্র অসুস্থতা লুকানোর জন্য। রোদ এখন সেটা ভালো মতোই বুঝতে পারে। মায়ের কথা ভাবতেই বুক চিরে হতাশার দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সকাল কখন হবে এই চিন্তায় আজকে ঘুম হবে না রোদের। তার উপর সব থেকে বড় চিন্তা, আকাশ যাবে যদি জাহানারা বেগমের সাথে খারাপভাবে কিছু বলে ফেলে। আকাশের কথার ধরন রোদের মোটেও পছন্দ নয়। একটু সম্মান দিয়ে কথা বলে না। টাকা, স্ট্যাটাস, প্রভাব এসবের মুখ্য তার কাছে। এজন্য প্রতিনিয়ত রোদকে কম যাচ্ছে তাই করে না। ভাবনায় বিভোর হয়ে আকাশের ঘরের দরজার সামনে এসে থামে। কয়েকবার দরজায় নক করে। সাথে সাথে আকাশ বলে, ভিতরে আসো। অনুমতি পাওয়ার পরও বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে তারপরে ঘরে ঢুকে দেখতে পায় আকাশ ইজি চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে। রোদের উপস্থিতি বুঝতে পেরো আকাশ না তাকিয়ে বলে, তোমাদের বাড়িতে? ও না, ভুল বললাম, তোমার মামা বাড়িতে। তুমি কিছুদিন থেকো, আমি চলে আসবো। আকাশের কথা শুনে রোদ কোনো জবাব না করে নিজের মতো বালিশ নিয়ে মেঝেতে বসে। রোদকে কিছু বলতে না দেখে আকাশ পুনরায় বলে, কি হলো, কিছু বলছো না কেন? রোদ আকাশের দিকে না তাকিয়ে বলে, আপনি কত সময় থাকবেন সেটা আপনার ব্যাপার, এখানে আমার বলার এখতিয়ার নেই। শুধু একটা অনুরোধ করব, যতটুকু সময় থাকবেন আমার মায়ের সাথে একটু ভালোভাবে কথা বলবেন। আমার মায়ের জীবনে সে ভালো ব্যবহার কোনোদিনও পায়নি। এখন মেয়ে জামাই যদি খারাপ ব্যবহার করে, সে কষ্টটা অন্যান্য কষ্টের তুলনায় আরো বেশি হবে। রোদের কথা শুনে আকাশ রোদের দিকে এক নজরে তাকিয়ে থাকে, কিন্তু রোদ সেই দৃষ্টি সম্পর্কে অবগত নয়। রোদ উল্টো দিকে ঘুরে আছে। কথাগুলো বলে রোদ একটু থেমে মাথার কাপড় নামিয়ে চুল ছেড়ে দেয়। তারপর আকাশের দিকে ঘুরে তাকাতে দুজনের দৃষ্টি মিলে যায়। অপ্রস্তুত হয়ে আকাশ নিজের কাজে মন দেয়। রোদ বসা থেকে উঠে এসে আকাশের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে প্রশ্ন করে, রাখবেন আমার এই অনুরোধটা? আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, কারণ যুক্তিসঙ্গত, তবুও এই অনুরোধটা রাখবেন। উরুর উপর থাকা ল্যাপটপটা বন্ধ করে আকাশ রোদের দিকে তাকাতে কেমন যেন থমকে যায়। সেদিন কলেজে কমন রুমে যে মেয়ে লম্বা চুল দেখে আকাশ থমকে দাঁড়িয়েছিল, সেই মেয়েটা যে রোদ, এটা মানতে আকাশে মন মানে না। কিন্তু এটাই যে দুর্বোধ্য সত্য। হুট করে রোদকে এভাবে দেখে আকাশ আবার থমকে যায়। কি বলবে বুঝে না উঠতে পেরে আনমনে বলে ওঠে, চুলগুলো বাঁধাও। আকাশের কথা যেন রোদ ঠিক বুঝে উঠতে পারলো না, তাই বলে ওঠে, মানে? চুল বাঁধতে বললাম, আমার অসুবিধা হচ্ছে। রোদ কপাল কুঁচকে আকাশের দিকে তাকিয়ে বলে, সারাদিন বেঁধে রেখে মাথা ব্যথা করছে, বলে ছাড়লাম। আপনার কি অসুবিধা হচ্ছে? আকাশ রোদের থেকে চোখ সরিয়ে বল, না মানে কি? কথার পিঠে কথা না বলে কাজ করতে পারো না? না পারি না, তাহলে আমিও পারবো না তোমার অনুরোধ রাখতে। আকাশের কথায় রোদের একটু রাগ হয়, কিন্তু সেই রাগ মুহূর্তে শেষ হয়ে যায় এই ভেবে যে আকাশ এমনই। আর কোনো কথা না বলে ঘুরে নিজের জায়গায় আস্তে আস্তে চুল বিনুনি করতে থাকে। না চাইতে আকাশের চোখ চলে যায় রোদের দিকে। অদ্ভুত, সে তো রোদকে দেখতে চাইছে না, তবুও চোখ জোড়া ঘুরে ফিরে রোদের দিকে চলে যাচ্ছে। নিজের মনে আকাশ বলতে থাকে, একটা মানুষের চুল এত লম্বা, এত সুন্দর কেন হতে হবে? আজব। আকাশ আর বসে না থেকে বাইরে বারান্দায় এসে দাঁড়ায়। পকেট থেকে সিগারেট বের করে ধরায়। রোদ ততক্ষণে নিজের জায়গায় শুয়ে পড়েছে। আকাশে এক ফালি চাঁদ দেখা যাচ্ছে।
আর আকাশ সেদিকে তাকে ধোঁয়ায় উড়িয়ে দিতে চাইছে নিজের অস্থিরতা, কিন্তু পাচ্ছে কই। ঘুরে ফিরে রোদের এলোকে সে রূপটা ভেসে উঠছে। এমন তো হওয়ার কথা নয়, তবুও কেন? প্রশ্ন রয়ে যায় আকাশের মনে। অস্থিরতা আর দুশ্চিন্তায় রোদের সারা রাত ঠিকমতো ঘুম হয়নি। তাই ফজরে আজান কানে আসতে সে অজু সেরে নামাজে বসে পড়ে। গতকাল মায়ের অসুস্থতার খবর শোনার পর থেকে মনে যেন অশান্ত ঝড় বইছে। সে জানে এই অস্থিরতা থামবে কেবল একটা মুহূর্তে, যখন সে জানার বেগমকে জড়িয়ে ধরতে পারবে। নামাজে পার্টিতে বসে রোদ বারবার শুধু একটাই দোয়াই করে গিয়েছে, মায়ের সুস্থতা আর মায়ের দীর্ঘ হায়াত। এই দুনিয়ায় মা ছাড়া যে আর কেউ নেই। কথাটা আজ যেন বুকের ভেতর পাথরের মতো ভারী হয়ে বসে আছে। কষ্ট পেলে ছুটে গিয়ে কান্নায় ভেঙে পড়ার একমাত্র আছে সেই মানুষটা। আবার খুশি মুহূর্তগুলো যে মানুষটার কোলে হাসতে হাসতে মাথা রেখে শুয়ে পড়া যায়, সে আর কেউ নেই, শুধুই মা। এসব কি অন্য কারোর সাথে কোনোদিন করা যাবে? যাবে না। আর কেউ কখনো এতটা আপন হয় না, এতটা নিঃশর্তভাবে সহ্য করে না। পৃথিবীর সব সম্পর্কেরই কোথাও না কোথাও সত্য থাকে, প্রত্যাশা থাকে, কেবল মায়ের ভালোবাসাটাই সত্যহীন। মা ছাড়া এই জীবন যেন এক বিস্তীর্ণ মরুভূমি। সেখানে দিশার এক প্রতীক অজানা গন্তব্যের খোঁজে হেঁটে চলে। চারপাশে শুধু শূন্যতা, বুক ভরা হাহাকার, কিন্তু কোথাও ছায়া নেই, কোথাও বিশ্রামের ঠাঁই নেই। রোজ জানে এই মরুভূমিতে পথ হারালে তাকে বাঁচিয়ে রাখার একমাত্র ওয়াজাহা হলো তার মা। নামাজ শেষে জায়নামাজের উপরে গুটিসুটি মেরে শুয়ে জিকিরে মশগুল ছিল রোদ। কখন যে চোখ জোড়া ঘুমের কারণে বুঝে এসেছিল টেরই পানি। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে আকাশে। ফোন হাতে নিয়ে অ্যালার্ম বন্ধ করে আরো কিছুক্ষণ শুয়ে থেকে তারপরেই উঠে বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কি মনে হতেই আকাশ ঘুরে এসে রোদ যে পাশে ঘুমায় সেখানে এসে দাঁড়ায়। রোদ তখনও জায়নামাজে ঘুমিয়ে আছে, গায়ের বড় ওড়নাটা সুন্দর করে হিজাবের মতো পরা। সবসময় আকাশ ওঠার আগে রোদ ঘর ছেড়ে বেরিয়ে যায়, কিন্তু আজকে এখনো ঘুমাচ্ছে দেখে আকাশের মন হুট করে বিচলিত হয়। আবার শরীর খারাপ করলো কিনা, বা জ্বর আসলো কিনা, এসব ভাবতে ভাবতে আকাশ এগিয়ে যেয়ে খুব আলতো করে রোদের কপাল হাত ছুঁয়ে গায়ের তাপমাত্রা বোঝার চেষ্টা করে। না, জ্বর আসেনি। এতটুকু নিশ্চিত হতে পেরিয়ে আকাশ ঘরে এসে দাঁড়ায়। ঘুমাচ্ছে যখন আর একটু ঘুমিয়ে নিক, এই ভেবে আকাশ ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে ঢুকে বিছানার সামনে আয়নায় দাঁড়িয়ে চাপ দাড়ি আর একটু ট্রিম করে সাইজ করে নেয়। আফজাল চৌধুরীর নির্দেশ, নিজেকে একদম নতুন জামায় সাজিয়ে নিয়ে যেতে হবে। এসব কাজ আকাশের কাছে নিতান্তই আধিক্যতা ছাড়া কিছু মনে হয় না। যে বিয়ে সে মেনে নিতে পারেনি, সেখানে আবার শ্বশুরবাড়ি, অগত্যা বাবা মায়ের চাপে পরে বাধ্য হয়ে যেতে হবে। যতদূর আগে খোঁজ দিয়েছে রোদের মামাবাড়ি সম্পর্কে, তাতে আকাশের সেখানে যাওয়ার ইচ্ছা সম্পূর্ণ শেষ হয়ে যায়। আনমনে অনেক কথা ভাবতে ভাবতে শাওয়ার শেষে কোমরে টাওয়াল জড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আকাশের অন্যমনস্ক মনে এটা ছিল না যে রোদ ঘরেই আছে। আকাশ এসে দাঁড়াতে রোদের মুখোমুখি হয়। রোদ সেই সময় তাড়াহুড়ো করে উঠে জায়নামাজ ভাঁজ করে রেখে মাত্র ঘুরে তাকিয়েছে। সেই সময় আকাশকে এমন অর্ধনগ্ন দেখে কি করবে বুঝে উঠতে পারে না। এদিকে আকাশের সেই হেলদোল নেই। আকাশে প্যাটানো ঝিমেতরে শরীর জুড়ে জমে থাকা পানির বিন্দুগুলো আলোতে চকচক করে উঠছে। প্রতিটা ফোঁটা যেন তার শক্ত মাংসপেশির রেখাগুলো আরো গাঢ় করে তুলেছে। হঠাৎ রোদের দৃষ্টিপথটি বুকের ভেতর অদ্ভুত অস্বস্তি কেঁপে ওঠে। রোদ তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিয়ে নিচু স্বরে বিড়বিড় করে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ। রোদ আস্তে করে বলল, আকাশের কানে কথাটা পৌঁছায়। সে এক পা এগিয়ে এসে জিজ্ঞাসা করে, হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন বাই আস্তাগফিরুল্লাহ? রোদ চলে যাচ্ছিল, কিন্তু আকাশের কড়কড়ে আওয়াজ শুনে দাঁড়িয়ে যায়। কিন্তু ঘুরে না তাকিয়েই বলে, এমন উদম হয়ে একটা মেয়ের সামনে চলে আসছেন নির্লজ্জের মতো। আস্তাগফিরুল্লাহ বলবো না তো কি আলহামদুলিল্লাহ বলবো? রোদে ফটাফট এমন জবাবে আকাশ নিজেও একটু ভরকে যায়, কারণ তার তো সত্যি খেয়াল ছিল না রোদের কথা। কিন্তু দমে গেলে তো চলবে না, তাই সে পুনরায় বলে, প্রতিদিন তো সকাল সকাল ঘর থেকে চলে যাও, আজকে কি জন্য এতক্ষণ আছো? মধুর চাক দেখতে। নিজেকে মধুর চাকের সাথে তুলনা করলেন, হাসালেন। আপনি মধুর চাক না, ভীমরুলের চাক, বিষ আর বিষ। রোদ! আকাশ একটু চেঁচিয়ে উঠল। সেই সাথে রোদ ছুটে দরজার কাছে চলে যায়। আকাশের দিকে না তাকে বুঝতে পারে সে রীতিমতো রাগে ফুঁসছে। এখানে থাকা মানে বিপদ বাড়ানো। তাই রোদ এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে চলে যায়। আকাশ রোদে যাওয়ার দিকে তাকে বিরক্ত দেখে বলে উঠে, ক্যান বি টেকেন এনিমোর। সকাল সকাল জয়নুল সাহেবের জিয়াদ দুজনে মিলে বাজারে চলে এসেছেন। প্রথমবার জামাই শ্বশুরবাড়ি আসে বলে কথা। জয়নুল সাহেব মনে মনে খুবই খুশি। আজকে তিনি মন ভরে বাজার সদাই করবেন বলে মনস্থির করেছেন। জিয়াদ বাজারে ব্যাগ হাতে নিয়ে হাঁটছে। এক পর্যায়ে জিজ্ঞাসা করে, আব্বু, রোদাপু আর দুলাভাই কখন আসবে? জিয়াদের প্রশ্ন শুনে জয়নুল সাহেব একটু হেসে বলে, দুপুরের আগে চলে আসবে। শোন জিয়াদ, দুলাভাইয়ের সাথে সাথে থাকবি, কখন কি প্রয়োজন হয় দেখবি, সুবিধা অসুবিধা সব লক্ষ্য রাখবি, ঠিক আছে? জিয়াদ আনন্দের সাথে মাথা দোলাতে দোলাতে বলে, ঠিক আছে আব্বু, তাই করবো। কিন্তু আম্মু বকবে না তো?
না, কিছু বলবে না। বাপ ছেলে মিলে গল্প করতে করতে বাজারে পৌঁছে গেল। ব্যাগ ভর্তি শাক, সবজি, মাছ, মাংস কিনে শেষে এসে ফল, মিষ্টি কিনে একেবারে রিক্সাতে উঠেন। বাজার নিয়ে ফিরে এসে দেখতে পান জাহানারা বেগম এক বালতি কাপড় চোপড় ধুয়ে ছাদের দিকে যাচ্ছেন। জন্নু সাহেবকে দেখে দাঁড়িয়ে যান। এত দ্রুত বাজার করা হয়ে গেল ভাইয়া? আমি তো ভাবছিলাম আরো সময় লাগবে। দ্রুত করার চেষ্টা করছি, না হলে সব গুছিয়ে রান্নাবান্না করবি কখন? আচ্ছা ভাইয়া, আমি কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি। আচ্ছা যা। 2 পা এগিয়ে জয়নুল সাহেব ডাকতে থাকেন, মোমেনা, মোমেনা, বেরিয়ে এসে বাজারগুলো ধরো। মোমেনা বেগম ঘরেই বসেছিল। অনিচ্ছা সত্ত্বেও উঠে এসে জয়নুল সাহেবের হাত থেকে বাজারের ব্যাগগুলো নিয়ে রান্নাঘরের দিকে যেতে থাকেন আর বলতে থাকেন, ভাগ্নি আর ভাগ্নি জামে আসবে বলে যে পুরো বাজার তুলে এনেছ। কলের পানিতে হাত পা ধুতে ধুতে বলে, তা তো একটু করতেই হয়, যেতে দাও জলদি। আর বাজারগুলো জাহান ঠিক করবে, আমি এমনিতে কিছু করছি না। কথাগুলো বলে রান্নাঘরে বাজার রেখে মোমেনা বেগম খাবার বাঁধতে যান। ততক্ষণে জাহানারা বেগম ছাদে কাপড় মেলে নেমে এসেছেন। গায়ে বেশ তাপ, তবু রোদ আসবে এই আনন্দে জ্বর অনুভূত হচ্ছে না। দ্রুত পায়ে রান্নাঘরে যে কাজে হাত দেন। মোমেনা বেগম যে কিছুতেই আজকে ধরেও দেখবে না, সেটা জাহানারা বেগম বেশ ভালোভাবেই জানেন। জয়নুল সাহেবকে খেতে দিয়ে পাশে বসেছেন মোমেনা বেগম। কিছু বলার পূর্ব প্রস্তুতি নিচ্ছেন। জয়নুল সাহেব বুঝতে পেরে মোমেনা বেগমকে সে সুযোগ না দিয়ে নিজেই বলে ওঠেন, শোকেস থেকে ভালো প্লেট, গ্লাস, ফ্রিজ বের করে দিও। জয়নুল সাহেবের কথা বলতে দেরি, কিন্তু মোমেনা বেগমের তেতে উঠতে দেরি হয় না। আমার তো শখের জিনিসগুলো বের করে দেই আর ভেঙে যাক, তাই তো? না বাবা, ওসব রিস্ক আমি নিতে পারবো না। জয়নুল সাহেব খাওয়া বন্ধ করে মোমেনা বেগমের দিকে তাকিয়ে বলে, দেখো মোমেনা, সামান্য জিনিস নিয়ে বাড়াবাড়ি করো না। তোমার জিনিস যদি ভাঙে আমি কিনে দেব, তবু আর কথা বাড়িও না। এই বেলায় আর টাকার অভাব হয় না। অভাব হলো টাকা লোন করে তোমাকে দিব। তাও চুপ করো আর যা বললাম তাই করো। জয়নুল সাহেবের কথায় মোমেনা বেগম আর কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু কি মনে করে চুপ করে যায়। চৌধুরী বাড়ির ডাইনিং টেবিলে সকলে একসাথে সকালে নাস্তা করতে বসেছে। রুদার আতিকা মিলে খাবার সার্ভ করছে। সকলে থাকলো, আকাশ এখনো অনুপস্থিত। রুবি বেগম খেতে খেতে প্রশ্ন করে, আকাশ তো এখনো আসলো না, কোথায় আছে? রুবি বেগমের প্রশ্ন শুনে আফজাল চৌধুরী বলে, আকাশ একটু পরেই নামবে, তোমরা খাও। রুবি বেগম মরিয়ম বেগমের দিকে তাকিয়ে বলেন, আপা, আমরা একটু পরে বেরিয়ে যাব। মিলির বাবা ফোন দিয়েছিল, অফিসের কাজে বাইরে যেতে হবে, দ্রুত যেন বাসায় ফিরে যায়। রুবি বেগমের কথা শুনে আতিকা রোদের কানে কানে ফিসফিস করে বলে, আল্লাহর অশেষ রহমত যে এরা বিদায় হচ্ছে। রোদ চোখ টিপে ইশারা করে চুপ করতে বলে আতিকাকে। আতিকা রোদের ইশারা বুঝে চুপ করে যায়। এদিকে আফজাল চৌধুরী রুবি বেগমকে জিজ্ঞাসা করে, তোমাদের গাড়ি আসবে নাকি আমি গাড়ি বলে দিব? গাড়ি চলে আসবে, একটু পরে চলো এলো বলে একটু থেমে রুবি বেগম আবারও বলে, তোমরা সকলে মিলে গ্রাম থেকে ঘুরে এসো আপা। জায়গা পরিবর্তন করলে শরীর মন দুটাই ভালো লাগবে। আর রমজান ভাইয়ের ফার্ম তো অনেক বড় পরিসরে করেছে, সেটা ঘুরে আসতে পারো। মরিয়ম বেগম খাওয়া শেষ করে জবাব দেন, আচ্ছা দেখা যাক, আকাশ আগে ঘুরে আসো, তারপর সিদ্ধান্ত নিব। তোমরা গেলে আমাদেরকে বলো খালামণি, আমরাও যাব। মরিয়ম বেগমের কথার সাথে মিলি বলে উঠল। কিন্তু মিলির কথায় আফজাল চৌধুরী একটু বেজায় মুখ করে বলে, তাহলে তোমরাই যেও, আমাদের আর যাওয়া হলো না। কেন খালু? না, এত লোক একসাথে গেলে সেখানে হাওয়া বাতাস সবই সেই ঢাকার মতো দূষিত হয়ে যাবে। অল্প অল্প করে যাওয়াই ভালো। তোমরা তোমাদের মতো যেও আর আমরা আমাদের মতন। আফজাল চৌধুরীর কথার মানে ধরতে পেরে মিলি হাসি মুখ করে বলে, ঠিক আছে খালু, সমস্যা নেই। খাওয়া দাওয়া শেষ করে রুবি বেগম, মিলি আর মুবি নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নেয়। তারপরে গাড়ি আসলে সকলে থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। আকাশবাদে সকলে সদর দরজা পর্যন্ত এসে এগিয়ে দিয়ে যায়। চৌধুরী ম্যানশন পার হলে মুবিন বলে ওঠে, ফালতু অপমান হতে কি জন্য আসলে? আবার কিছু না বলে কেনই বা চলে যাচ্ছ? কিছুই বুঝলাম না। মুবিনের কথা শুনে রবি বেগম তেজটা হাসি দিয়ে বলে, এত অধৈর্য হলে চলবে না। যা বুঝার বুঝে এসেছে। তুই না বলছিলি ওই মেয়েটাকে চিনিস তুজ্জোর মাধ্যমে? হ্যাঁ তো, তো আবার কি, ছিটে কাজে লাগাতে হবে। বাড়িতে চলে ধীরে সুস্থে ব্যবস্থা নেওয়া যাবে। মিলিদের বিদায় দিয়ে সকলে ভিতরে আসছি, দেখতে পায় আকাশ ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে। এতক্ষণ সে ইচ্ছা করে আসেনি। ল্যাপটপের সিসিটিভিতে দেখে মিলিদের চলে যাওয়া নিশ্চিত করে তারপরে নেমেছে। নিচে নেমে সোফায় বসে রোদকে উদ্দেশ্য করে বলে, কফি আর বাটার টোস্ট নিয়ে আসো। আকাশের কথা শুনি রোদ সাথে সাথে রান্নাঘরের দিকে চলে যায়। আর আফজাল চৌধুরী ও মরিয়ম বেগম এসে বসেন আকাশের পাশে। আফজাল চৌধুরী আকাশকে উদ্দেশ্য করে বলে, প্রথমবার শ্বশুরবাড়িতে যাচ্ছ, কি নিয়ে যাবে ঠিক করেছো? আফজাল চৌধুরীর কথার উদ্দেশ্য বুঝতে না পেরে আকাশ প্রশ্ন করে, কি নিয়ে যাব মানে? ও বাবা, শ্বশুরবাড়ি যাবে আর খালি হাতে? ফল মিষ্টি এসব নিতে হবে না, যাওয়ার সময় নিয়ে নেব। থাক বাবা, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি সব আনিয়ে রেখেছি। তোমার গাড়ির ডিকিতে সব দেওয়া হচ্ছে।
আফজাল চৌধুরীর কথা শেষ হতে মরিয়ম বেগম আকাশের পিঠে হাত বোলাতে বোলাতে বলে, কোনোভাবে যেন রাগারাগি করিস না বাবা, জীবনে সব পছন্দ মতো হবে এমন তো মানে নেই, একটু মানিয়ে নিয়ে একটা দিন থেকেই আসিস। মরিয়ম বেগমের কথা শুনে আকাশ নিচে সরে বলে, চেষ্টা করব। দূর ট্রেতে করে আকাশের কফি আর বাটার টোস্ট এনে টি টেবিলে রাখে আর আফজাল চৌধুরীর জন্য চা এনে তার হাতে দেন। রোদের হাত থেকে চায়ের কাপ নিয়ে আফজাল চৌধুরী বলে, রোদমা তৈরি হে না, সকাল সকাল যাও। আফজাল চৌধুরীর কথায় তাল মিলিয়ে মরিয়ম বেগম বলে, হ্যাঁ মা, তুই যা, তৈরি হয়নি, দ্রুত যা। দুজনের কথা মতে রোদ উপরে চলে যায় গোসল করে একেবারে তৈরি হতে। রোদ নিজেও অনেকক্ষণ ধরে হাঁসফাঁস করছে ঠিক কখন বের হবে। জাহানারা বেগমকে দেখার জন্য মনটা আকুল হয়ে আছে তার। বাহ, মার্শাল্লাহ, তোমাকে তো আজ অসম্ভব সুন্দর লাগছে ভাবি। আয়েশার মুখে প্রশংসার কথাগুলো শুনে রোদ লজ্জায় চোখ নামিয়ে নেয়। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে, কিন্তু সেই হাসিটাও যেন সংকোচে ঢাকা পড়ে যায়। মেরুন রঙের চড়া পাড়ে সিম্পল বেনারসি শাড়িটা রোদের শরীরে এমনভাবে মানিয়ে গেছে যেন এই শাড়িটা তার জন্যই বানানো। শাড়ির নরম ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এক নতুন রোদের আবির্ভাব, পরিপূর্ণ শান্ত আর অনাবিল সৌন্দর্যে মোড়া। খাটের একপাশে দাঁড়িয়ে থাকা আয়না থেকে নিজেকে একবার দেখি আবার দৃষ্টি সরিয়ে নিয়েছে। এতটা সাজ, এতটা ঐশ্বর্য, সবকিছুই যেন তার কাছে একটু অস্বস্তি সৃষ্টি করে। এদিকে মরিয়ম বেগম আলমারি খুলে ধীরে ধীরে গয়নার কয়েকটা বাক্স বের করে আনেন। বাক্সগুলো যত্ন করে খাটের উপর সাজিয়ে রাখেন। তিনি একবার রোদের দিকে তাকিয়ে মৃদু হাসেন। সেই হাসিতে মায়া, আদর আর চাপা আফসোস সব অনুভূতি যেন একসাথে মিশে থাকে। তারপর রোদের হাতটা আলতো করে ধরে নিজের হাতের মাঝে নেন মরিয়ম বেগম। মায়ের মতো স্নেহে কিন্তু কণ্ঠে হালকা কেঁপে ওঠা অনুভূতি নিয়ে বলেন, বিয়ের সাজে তোকে দেখা হয়নি মা, সেজন্য তোর আব্বু কালকে এই শাড়িটা এনে দিল। আর গহনা তো আমার নিজেরই আছে, আজ তোকে নিজের হাতে পরিয়ে দিই। কথাগুলো বলতে বলতে তিনি রোদের কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দেয়। রোদের চোখ জলে ভরে ওঠে, কিন্তু সে কিছু বলে না, শুধু নীরবে মাথা নত করে বসে থাকে, যেন এই আদর, এই যত্ন, এই মুহূর্তটুকু হৃদয়ের গভীরে চিরদিনের জন্য জমে রাখতে চায়। তাহলে আমি চুলটা বেঁধে দিই। মরিয়ম বেগমের কথার সাথে সাথে আয়শা বলে ওঠে, আচ্ছা দে জলদি, দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলে একে একে গহনা বের করতে থাকে। এত সব স্বর্ণের গহনা দেখে রোদ বলে, এত গহনা পরে যাওয়াটা নিরাপদ হবে না আম্মু, হাতে থাকা সীতাহার একটু পেঁচে যাওয়ায় সেটা ঠিক করতে করতে মরিয়ম বেগম বলে, যুগ ভালো না জানি, কিন্তু এভাবে হাত গলা কান খালি তো রাখতে পারি না। আমি সিন্ধুক বক্সটা দিয়ে দেব, এর ভিতরে রেখে দিস, কিছু হবে না ইনশাল্লাহ। কিন্তু, কোনো কিন্তু না, দেখি আয়। মরিয়ম বেগম রোদকে এগিয়ে আসতে বললে আয়শা বাধা দিয়ে বলে, আম্মু আমি চুল বাঁধছি, তুমি এগিয়ে আসো। আয়শার কথা মতো মরিয়ম বেগম এগিয়ে এসে একে একে সব গহনা পরিয়ে দেন। হাতে বালা, কানে দুল, সবশেষে ছোট্ট একটি বাক্স খুলে বের করেন ডায়মন্ডের নাকফুল। আলতো করে রোদের নাকে পরিয়ে দিতে সাজ যেন পূর্ণতা পায়। আয়নার নিজের প্রতিচ্ছবি দেখে রোদ মুহূর্তের জন্য নিজেকে চিনতে পারে না। এত আলো, এত ঝিলিক, এত সাজ, সবকিছু মিলিয়ে সে আজ যেন অন্য কেউ। কিন্তু এত সব গহনা ভার রোদের শরীরের চেয়েও বেশি চেপে বসে তার মনে। অজান্তে বুকের ভেতরটা কেমন বাড়িয়ে ওঠে। তার মনে হয় এত কিছু যোগ্য সে নয়। এই সৌন্দর্য, এই আদর, এই মর্যাদা কিছুই যেন তার প্রাপ্য না। এই কথাটা রোদ শুধু ভাবে না, মনে প্রাণে বিশ্বাসও করে। কিন্তু আকাশ তো এসব মানে না এবং বিশ্বাস করে না। আকাশ তার নিজের মন মতোই কথা বলে, নিজের মতোই আচরণ করে, আর সেই আচরণে অপমানের ছায়া বারবার এসে পড়ে রোদের উপর। আকাশের কথাগুলো, তার দৃষ্টিভঙ্গি, তার অবহেলা, সবকিছু মিলিয়ে রোদের বুকের ভেতরটা শিরশির করে ওঠে। আকাশের কথা ভাবতে অজান্তে দীর্ঘ একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বুক থেকে। চোখ নামিয়ে নেয় রোদ। আয়নার ভেতরে জলমল্ল সাজে মোরা মানুষটাকে দেখে, কিন্তু ভেতরে ভেতরে সে শুধু একজন ক্লান্ত, ভয় পাওয়া মেয়ে, যে জানে এই সাজের আড়ালও তার জন্য অপেক্ষা করে আছে অপমানের এক কঠিন বাস্তবতা। এরই মধ্যে আয়েশা চুল বাঁধা শেষ হয়। মরিয়ম বেগম ও আয়েশা মিলে রোদকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। হালকা সাজে রোদের সৌন্দর্য যেন বহুগুণে বেড়ে গিয়েছে। ড্রয়িং রুম থেকে আফজাল চৌধুরী গলার আওয়াজ ভেসে আসে, রোদকে দ্রুতই নিয়ে আসো, 12টা বাজতে যাচ্ছে তো। আফজাল চৌধুরীর ডাক শুনে আয়েশা গলা উঁচু করে বলে, আসছি আব্বু। আফজাল চৌধুরীকে কথাটা বলে আয়েশা রোদের দিকে তাকিয়ে বলল, ভাবি চলো, দেরি হয়ে যাচ্ছে। রোদ আয়েশার কথায় মাথা নেড়ে মরিয়ম বেগমের দিকে এগিয়ে যায়। মরিয়ম বেগমকে জড়িয়ে ধরে বলে, সাবধানে থাকবেন, সবকিছু নিয়ম মতো করবেন। মরিয়ম বেগম রোদের মাথায় পিঠে হাত বুলিয়ে বলে, দ্রুত ফিরে আসিস, আমার বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে। মরিয়ম বেগম আর আয়েশা মিলে রোদকে নিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসে। আতিকা রোদের জামা কাপড় গুছিয়ে নিয়ে ব্যাগটা নিয়ে এসে দাঁড়ায়। রোদকে দেখে আতিকা চমকে ওঠে, বেশ উচ্চ স্বরে বলে ওঠে, ওরে আল্লাহ, রোদ ভাবিরে কত সুন্দর লাগতেছে।
আতিকের এমন ঝরঝরে গলা চিৎকার শুনে আকাশ এবং আফজাল চৌধুরী দুজনে ঘুরে থাকা। রোদকে দেখে আফজাল চৌধুরী বলে ওঠেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়েটাকে কত সুন্দর লাগছে। কথাটা বলে আফজাল চৌধুরী যেই না আকাশের দিকে ঘুরে তাকালেন, ঠিক তখনই চোখে পড়ল অদ্ভুত এক দৃশ্য। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোদের দিকে। সেই দৃষ্টিতে না আছে চেনা ঔদ্ধত্য, না আছে অবহেলা, অপমানের ছাপ, বরং সেখানে জমে আছে এক ধরনের স্থিরতা, যা আফজাল চৌধুরীর কাছে কেমন যেন দ্বিধাময় লাগলো। আকাশ যেন আশেপাশের কিছুই খেয়াল করছে না। চোখে পলক না ফেলে সে তাকিয়ে আছে রোদের সাজানো মুখের দিকে। এমনকি অন্যমনস্কভাবে দুই একবার শুকনো ঢোক গিলেছে। সেই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা আফজাল চৌধুরী অভিজ্ঞ চোখ এড়িয়ে যায় না। এক মুহূর্তের জন্য তিনি ছেলের এই আচরণের মানে খুঁজতে চেষ্টা করেন। ছেলের দৃষ্টি গভীরতা, অস্বাভাবিক নীরবতা, সবকিছু মিলে তার মাথার ভেতর প্রশ্নের ভিড় জমে ওঠে। আকাশের মতিগতি ঠিক কোন দিকে যাচ্ছে সেটা বুঝে ওঠার চেষ্টা করেন তিনি। কিন্তু সেই বোঝার আগে আকাশ হঠাৎ নিজের দৃষ্টি সরিয়ে নেয়, যেন কিছুই ঘটেনি। এমন ভঙ্গিতে আবার ফোনের স্ক্রিনে নজর দেয় সে। আগের মতো উদাসীন, আগের মতো নির্লিপ্ত। আফজাল চৌধুরী কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকেন। ছেলের মুখের দিকে তাকিয়ে তার মনে হয় এই উদাসীনতার আড়ালে হয়তো এমন কিছু লুকিয়ে আছে যা এখনো প্রকাশ পায়নি। আর সেই অপ্রকাশিত অনুভূতির ছায়া আকাশের চোখে স্পষ্ট। আকাশের এমন কাজে আফজাল চৌধুরী হতাশ হন। আকাশের দিকে তাকিয়ে বলে, উঠো, রোদ চলে এসেছে। আফজাল চৌধুরীর কথা শুনে আকাশ উঠে দাঁড়ায়। পকেটে ফোন রেখে পরনে থাকা ব্ল্যাক স্যুটটা ঠিক করে নেয় আর বলে, গাড়িতে বসছি। আকাশ নিজের মতো এগিয়ে যায়। এদিকে আফজাল চৌধুরী রোদের সামনে এগিয়ে এসে বলল, সাবধানে থেকো মা, আর দ্রুত ফিরে এসো। আর তোমার মাকে নিয়ে এসো, কিছুদিন ঘুরে যাবে, কেমন? আফজাল চৌধুরীর ব্যবহার রোদ সবসময় অবাক হয়, বিস্মিত হয়। এই যে যেমন এখন কি সুন্দরভাবে তার মাকে নিয়ে আসার কথা বলছে। এতটা সাবলীলভাবে কেউ কখনো মেনে নিতে পারে? অথচ এই বাবা মায়ের সন্তান হওয়া সত্ত্বেও আকাশের ব্যবহার সম্পূর্ণ বিপরীত। রোদ আফজাল চৌধুরীর দিকে তাকিয়ে বলে, ঠিক আছে আব্বু, আপনি সাবধানে থাকবেন। আয়শা আতিকা থেকেও বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। আকাশ ইতিমধ্যে গাড়িতে উঠে ড্রাইভিংয়ে বসেছে। আফজাল চৌধুরী এগিয়ে এসে আকাশের বিপরীত পাশের দরজা খুলে দেয় রোদকে ওঠার জন্য। রোদ ধীরে সুস্থে উঠে বসে। গাড়ি চলছে আপন গতিতে। গাড়ির ভিতরে পিনপতন নীরবতা। না আকাশ কথা বলছে, আর না রোদ। রোদ কয়েকবার আর চোখে আকাশের দিকে তাকিয়েছে, কিন্তু আকাশের মধ্যে কোনো হেলদোল নেই। আকাশে চুপ থাকা এক প্রকার ভালোই, কিন্তু সেই ভালো থাকার সময়টা বেশিক্ষণ স্থায়ী হয় না রোদের। জ্যামের কারণে গাড়ি থামতে আকাশ বলে ওঠে, কি বলার জন্য এত হুসখুস করছো কেন? আর বারবার আমার দিকে তাকাচ্ছ বা কেন? আকাশের কথায় রোদ থতমত খেয়ে যায়। আকাশের দিকে হয়তো দুবার সে তাকিয়েছে, কিন্তু আকাশ তো তখন গাড়ি চালানোয় ব্যস্ত ছিল। আকাশ দেখলো কিভাবে এই ভাবনা রোদের মাথায় ঘুরতে থাকে। মাথার মধ্যে চক্রাকারে ঘুরতে থাকা ভাবনাগুলো বাধাপ্রাপ্ত হয় পুনরায় আকাশের বলা কথায়। আমি কিভাবে দেখলাম সেটা ভাবনা ভাবতে হবে না। রোদ না পেরে বলে ওঠে, আপনি কি জ্যোতিষবিদ্যাতেও ডিগ্রি অর্জন করেছেন নাকি? তোমার মতো স্টুপিডের ভাবনা ধরা আকাশ চৌধুরী বাহাতের খেলা। যেই মোর খেলোয়াড়। কি বল? কিছু না, দ্রুত চলুন। রোদের কথায় আকাশ তাতে দাঁত চেপে রাগ সংবরণ করে বলে, জ্যাম না ছাড়লে আমি কি গাড়ি নিয়ে উড়ে উড়ে যাব? জ্যামের কথা রোদের মাথা থেকে বেরিয়ে গেছিল। মনে হতেই রোদ বলে, জ্যামে আটকে আছি মনে ছিল না। রোদের কথা শেষ হতেই আকাশ বিড়বিড় করে বলে ওঠে, স্টুপিড কি এমনি এমনি বলি নাকি? আকাশের কথা অস্পষ্টভাবে রোদের কানে আসে। এই লোকের সাথে কথা বলাটা একটা দায়। এই ভেবে রোদ চুপ করে বসে থাকে, দৃষ্টি তার জানালা দিয়ে বাইরের দিকে। কিন্তু যান্ত্রিক শহরে যেদিকেই চোখ যায়, গাড়ি, ধুলো, বালি আর নোংরা, তবুও সেদিকেই দৃষ্টি রেখে আনমনে বসে থাকে রোদ। যানজট পেরিয়ে রোদ আকাশে পৌঁছাতে বেশ সময় লাগে। রাস্তার পাশে রোদের মামা বাড়িটা হওয়ায় গাড়ি নিয়ে ঢুকতে অসুবিধা হয়নি। বাড়ির গেটের সামনে গাড়ি দেখে জয়নুল সাহেব এবং জিয়াদ এগিয়ে যায়। প্রথমে আকাশ গাড়ি থেকে নেমে রোদের পাশে এসে দরজা খুলে দেয় রোদকে নামার জন্য। জয়নুল সাহেবকে দেখে আকাশ প্রথমে হাত মিলিয়ে সালাম জানিয়ে কুশল বিনিময় করে নেয়। এদিকে জয়নুল সাহেব জিয়াদের সাথে পরিচয় করে দেয় আকাশের। গাড়ি থেকে রোদকে নামতে দেখে জয়নুল সাহেব রীতিমতো বিস্ময়ে সপ্তমে। এমন রানীর মতো শ্বাস দেখে জয়নুল সাহেব চোখ ভিজে উঠে আনন্দে। এতদিন পর মামাকে দেখে রোদের চোখে জল জমে, কিন্তু তা আড়াল করে জয়নুল সাহেবকে জিজ্ঞাসা করে, মামা কেমন আছো? আমি ভালো আছি রে রোদ, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আমার শরীর এখন কেমন আছে? ভালো আছে। আয় ভিতরে আয়, জামাইকে নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? চল ভিতরে। আকাশ তখন জয়নুল সাহেবের উদ্দেশ্যে বলে, গাড়িতে কিছু জিনিস ছিল সেগুলো নামানো দরকার। আকাশের কথা শুনে জয়নুল সাহেব যথেষ্ট আন্তরিকতার সাথে জবাব দেয়, হ্যাঁ আমি আর জিয়াদ নামিয়ে দিচ্ছি, দেখিয়ে দেও বাবা। জয়নুল সাহেবের কথা শুনে আকাশ আন্তরিক হাসি দিয়ে বলে, চলুন, আমিও হাতে হাতে নামাচ্ছি। এদিকে মোমেনা বেগম কখন থেকে উকিঝুঁকি দিচ্ছে সদর দরজার দিকে। যে না সদর দরজা দিয়ে রোদকে প্রবেশ করতে দেখে তখনই মোমেনা বেগমের টনক নড়ে।
বিস্ময়ে চক্ষু জোড়া যেন কটরাগত। দৌড়ে এগিয়ে এসে রোদকে ধরে আগাগোড়া পরখ করে বিস্মিত হয় জিজ্ঞাসা করে, আরে রোদ, এগুলো সব সোনার নাকি? কে দিল? মোমেনা বেগমের প্রশ্ন শুনেও রোদ জিজ্ঞাসা করে, কেমন আছেন মামি? ভালো ভালো। এখন আগে বল, এগুলো কই থেকে পেয়েছিস? আমার শাশুড়ি দিয়েছেন সব। মোমেনা বেগম অবাক হয়ে রোদের পরনে থাকা শাড়ি গহনাগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকে। রোদ তখন ব্যস্ত ভঙ্গিতে বলে, আম্মু কোথায়? রান্না করে নাকি? কথাটা বলতে বলতে রোদ রান্নাঘরের দিকে ছুটে। রান্নাঘরে ঢুকেই দেখতে পায় ঘেমে নিয়ে একাকার হয়ে জানারা বেগম রান্না করছেন। চুলার উত্তাপে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। রোদ ছুটে যেতে পিছন থেকে জাহানারা বেগমের গলা জড়িয়ে ধরে। আচমকা আলিঙ্গনে জাহানারা বেগম চমকে যায়। রোদের উপস্থিতি বুঝতে পেরে জাহানারা বেগম এক হাত রোদের গালে রেখে বলে, আমার মেয়েটার আসার সময় হলো তাহলে। জামাই কই? মায়ের কথা শুনে রোদের একটু রাগ হয়। রাগ দেখে মায়ের গলা ছেড়ে সামনে এসে বসে বলে, আমার খোঁজ না করে জামাইয়ের খোঁজ আমি পর হয়ে গেছি তাই না? রোদ সামনে আসতে রোদের সাজসজ্জা দেখে জাহানারা বেগমের চোখ ভরে ওঠে আনন্দের অশ্রুতে। মেয়েকে রানীর সাজে দেখতে যে কোনো বাবা মা খুশি হবে। জাহানারা বেগমের ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়। চোখ থেকে গড়িয়ে পড়া জলটুকু মুছে রোদকে বলেন, মাশাল্লাহ, আমার মেয়েকে রানী লাগছে। জাহানারা বেগমের কথা শুনে রোদ হেসে বলল, জানো আম্মু, আমি তো থ্রি পিস পরছিলাম, কিন্তু পরে আমার শাশুড়ি আম্মু জোর করে ধরে নিয়ে গেল আয়শাকে দিয়ে। নিয়ে এই শাড়ি গহনা সব পরিয়েছে। আয়শাকে, আমার ননদ, খুব মিষ্টি মেয়ে, আমাকে খুব ভালোবাসে। শ্বশুর বাড়ির সকলে তোকে ভালোবাসে? হ্যাঁ, খুব ভালোবাসে, খুব খেয়াল রাখে। জানো আম্মু, আমাকে বলেছে যাওয়ার সময় তোমাকে নিয়ে যেতে। ভালো হবে না বলো? রোদের ছেলে মানুষই কথা শুনে জাহানারা বেগম হেসে উঠল আর বলে, পাগলি মেয়ে, মেয়ে শ্বশুর বাড়ি যেয়ে থাকতে হয় নাকি? কি হবে থাকলে? আর ওরা সবাই খুব ভালো। অনেকদিন পর মা মেয়ে একসাথে হওয়াতে রোদ এখন কথার পরশা সাজিয়ে বসেছে। একে একে সব বর্ণনা করছে। আর এদিকে আকাশ জনিল সাহেব ও জিয়াদের সাহায্যে গাড়ি থেকে সমস্ত কিছু নামিয়ে নেয়। বারান্দার একপাশ ফল, মিষ্টি সহ মাছ, মাংস, সবজি সবকিছুতে ভরে ওঠে। মোমেনা বেগম এত কিছু দেখে রীতিমতো হা হয়ে যান। জয়নুল সাহেবের কথা যে অক্ষরে অক্ষরে ঠিক সেটা তিনি এই মুহূর্তে টের পাচ্ছেন। তাই দেরি না করে এগিয়ে যে আকাশের সাথে যেচে ভালো মন্দ জিজ্ঞাসা করে। শুধু তাই নয়, আকাশকে নিয়ে যে বসার ঘরে সোফায় বসে ছুটে রান্নাঘরে যায় নাস্তা পানি রেডি করতে। জয়নুল সাহেব ও জিয়াদ মোমেনা বেগমের এমন কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। জয়নুল সাহেব লম্বা একটা শ্বাস ছেড়ে বলে, বুঝলি জিয়াদ, টাকা, সাজসজ্জা এবং সাথে আন জিনিসের বাহারে যত্নের মাপকাঠি নির্ধারিত হয়। চাক্ষুষ প্রমাণ তোর মা নিজে। খাও বাবা, খাও। না খেয়ে বসে আছো কেন? এগুলো কি পছন্দ হচ্ছে না? মোমেনা বেগমের সুমধুর কণ্ঠ শুনে আকাশ যতটা না অবাক হয়েছে, তার থেকে বেশি অবাক হচ্ছে জয়নুল সাহেব, জাহানারা বেগম, রোদ, সেই সাথে মনিয়ার জিয়াদ তো আছেই। সকলে একে অপরের মুখ চাওয়াচাই করছে। আর এদিকে আকাশ তো পারছে না ছুটে পালিয়ে যায়, কিন্তু পালানোর তো উপায় নেই। মোমেনা বেগম বারবার ভাঙা রেডিওর মতন খাওয়ার কথা বলেই যাচ্ছেন। সামনে থাকা অনেক রকম খাবারের মধ্য থেকে বেছে বেছে সব থেকে ছোট একটা ডিমের পিঠা নিয়ে বলে, বাসা থেকে খেয়ে বেরিয়েছি, এখনো হজম হয়নি, এগুলো রেখে দিন, পরে খাওয়া যাবে। আমি এখন এটাই নিচ্ছি। মোমেনা বেগম ব্যস্ত ভঙ্গিতে বলে, তা বললে হয় বাবা, প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছো। আকাশ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, এখনই তো চলে যাচ্ছি না, আস্তে আস্তে খাওয়া যাবে। মোমেনা বেগমকে কথাটা বলি আকাশ চারপাশে তাকে রোদকে খুঁজতে থাকে। এই মুহূর্তে রোদ ছাড়া কেউ তাকে উদ্ধার করতে পারবে না। নজর ঘোরাতেই দরজার দিকে চোখ যায়। দরজার বাইরে জাহানারা বেগমের পিছনে রোদ দাঁড়িয়ে আছে। রোদকে দেখা মাত্র সেদিকে এগিয়ে যেতে যেতে আকাশ বলে, রোদ, কোথায় ছিলে? খুঁজছি সেই কখন থেকে। কথাগুলো বলতে বলতেই জাহানারা বেগমের সামনে এসে দাঁড়ায়। জাহানারা বেগমের সাথে দেখা করার বা কুশল জিজ্ঞাসা করার অবসর আকাশ পায়নি। তাই জাহানারা বেগমকে দেখে সালাম দিয়ে বলে, কেমন আছেন আম্মা? আপনার শরীর এখন কেমন? আকাশের মুখে এমন মিষ্টি মধুর কথা শুনে রোদ যেন দিনে দুপুরে ভূত দেখার মতন চমকে ওঠে। এতটাই চমকে ওঠে যে চোখ জোড়া বড় বড় হয়ে যায়। চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে থাকে আকাশের পরবর্তী কথা শোনার জন্য। জানারা বেগমের সাথে কথা বলে আকাশ রোদের দিকে তাকিয়ে বলে, রোদ, আমি ফ্রেশ হব। আকাশের ব্যবহারের বিশ্লেষণে রোদ যখন ব্যস্ত, ঠিক সেই সময় আকাশের বলা কথাটা কানে যে রোদ আরো এক দফা চমকে তাকায় আকাশের দিকে। তাকিয়ে থেকে আপন মনে ভাবতে থাকে, এটা কোন আকাশ চৌধুরী? রাস্তায় বদল হয়ে গেল না তো? নাকি কোনো যমজ ভাই? নাকি ভূতে ধরেছে? রোদ যা। জানালা বেগমের কথায় রোদের আকাশ কুসুম ভাবনার ছেদ ঘটে। আকাশ আর রোদের জন্য আলাদা একটা ঘর গুছিয়ে রাখা হয়েছে। সেখানে রোদ আকাশকে নিয়ে যায়। ঘরে ঢুকে ধপ করে খাটের উপর বসে পড়ে আকাশ। বড়সড় শ্বাস ফেলতে ফেলতে বলে, আল্লাহ, এটা মানুষ না গিরগিটি? এক ন্যানো সেকেন্ডে রূপ বদল। আকাশ নিজের মতো বলছে, এদিকে রোদ আকাশের দিকে কপাল কুঁচকে তাকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত।
সেই সময় আকাশ ঘাড় ঘুরাতে রোদের সন্দেহপূর্ণ চাহনি দেখে জিজ্ঞাসা করে, এভাবে তাকে কি দেখছো? যাও, আমার টাওয়াল দাও। আকাশের ধমকে রোদের চেতনা ফিরে আসে। সে অবিশ্বাসের সুরে বলে, আপনাকে জিন ভূতে ধরেছে? না হলে ওইখানে এত মিষ্টি কথা মানে কিভাবে? আকাশ চৌধুরী এটা জীবনে করবে না। রোদের আজগুবি কথায় আকাশের বিগড়ে থাকা মেজাজ আরো বেশি গরম হয়ে যায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে রোদের সামনে দাঁড়িয়ে এসে বলে, জিন ভূতে তো ঘাড় মটকে দেয়, আমি তোমারটা দেই। আকাশের তেরা কথা শুনে রোদ এবার বুঝে যায়, একটু আগের আকাশ অভিনেতা আকাশ, আর এখন যে সামনে মূর্তিমান আকাশ সে আসল আকাশ। উভয়ের মধ্যে ফারাক করতে পেরে রোদ এবার কোমরে 2 হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলে, আপনার ঘাড়ে কয়টা মাথা যে আমার ঘাড় মটকাবেন? রোদের কথা শুনে আকাশ তাচ্ছিল্য করে বলে উঠে, আকাশ ওদের একটা মাথায় যথেষ্ট তোমার মতো পুচকের ঘাড় মটকাবে। ও যাই হোক, অভিনয়ের জন্য কয়বার অস্কার পেয়েছেন বলুন তো? আপনার কাছে আমার মামিও ফেল। হোয়াট দ্য ফাক? আমি অস্কার পাই বা না পাই, কিন্তু দুনিয়াতে আজেরা কথা বলার অ্যাওয়ার্ড থাকলে তুমি পেতে, এতটুকু নিশ্চিত। এখন বেশি বকবক না করে যাও, টাওয়াল নিয়ে আসো, আর ফ্রেশ হবো কোথায় নিয়ে চলো, দিচ্ছি। রোজ সাথে আনা ব্যাগ থেকে টাওয়াল বের করতে চলে যায়, আর আকাশ পকেট থেকে ফোনটা বের করে তাতে মনোযোগ দেয়। বিকেল করে সন্ধে নামে। আকাশ আকাশের দিকে তাকে রূপালী জ্যোৎস্নার জলছানো সৌন্দর্য উপভোগে ব্যস্ত। ঠিক সেই সময় ছাদের দরজা খোলার আওয়াজে ঘুরে তাকায়। দরজার কাছে কে আছে ছায়া দেখে বুঝে যাওয়ায় আকাশ কোনো কথা না বলে পুনরায় আকাশের দিকে দৃষ্টি রাখে। কাছের কাপ পিরিচের টুংটাং আওয়াজে ধীরে ধীরে এগিয়ে আসছে আকাশের দিকে। একসময় তার পিছনে এসে আওয়াজটা থেমে যায়, আর আওয়াজ থেমে যেতে রোদের গলা ভেসে আসে, আপনার কফি। কফির কথা শোনা মাত্র আকাশ ঘুরে তাকায় রোদের দিকে। কফিটা আনা হয়েছে চায়ের কাপে। কাপের দিকে তাকিয়ে আকাশ প্রশ্ন করে, কফি কোথায় পেলে? আপনি চা খান না শুনে আম্মু জিয়াদকে দিয়ে কফি আনিয়েছে। আর চিন্তা করবেন না, কাপটা একদম নতুন। কাপ নিয়ে কিছু বলেছি না, আপনি নিজে সব জিনিস আলাদা রাখেন বলেই বললাম। ঠান্ডা হয়ে যাচ্ছে, কফিটা নিন। রোদের হাত থেকে কাপটা নিয়ে আকাশ বলে, একটুর জন্য এত টাকা খরচ করার কি দরকার ছিল? আমি তো সকালেই চলে যাব। রোদ একটু সরে এসে হাতে পিরিচটা চওড়া রেলিংয়ে রেখে বলে, সামর্থ্যের মধ্যে যা হয় তাই চেষ্টা করেছে। আপনার কষ্ট হলো যে এভাবে মেনে নিচ্ছেন, এটা আমার 7 জন্মের ভাগ্য। কফিতে চুমুক দিয়ে আকাশ বুঝতে পারে লোকাল কোনো ব্র্যান্ড। তবুও সে চুপচাপ কফিতে দ্বিতীয় চুমুক দেয়। এখানে ব্র্যান্ডের থেকে বেশি প্রায়োরিটি দিকটা আকাশের কাছে মুখ্য। তাকে সেরা সেরা আপ্যায়নে রোদের বাড়িটা প্রতিটা লোক কি পরিমাণ চেষ্টা করছে আকাশ নিজে চোখেই দেখছে। এসব ভেবেই কফির স্বাদ যেন বহুমাত্রায় বেড়ে গিয়েছে। এদিকে আকাশকে অন্যমনস্ক দেখে রোদ নিজের মতোই ছাদ থেকে নেমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে পা বাড়ায়। সেই সময় পিছন থেকে ভেসে আসে আকাশের গলার আওয়াজ, কোথায় যাচ্ছ? রোদ থমকে দাঁড়ায়, ঘুরে আকাশের দিকে তাকিয়ে বলে, নিচে, আম্মুর কাছে। আপনার কিছু দরকার? একটু কথা ছিল। রোদ পুনরায় হেঁটে এসে আগের জায়গায় দাঁড়ায়। আকাশের কথায় রোদ প্রশ্ন করতেই যাবে, সেই মুহূর্তেই ছাদের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সমিটার শর্ট সার্কিটের কারণে বেশ শব্দ করে ব্লাস্ট করে। মুহূর্তে রোদ তার হাতের টান অনুভব করে। আকাশ একটানে রোদকে নিজের দিকে টেনে আনে। এতটাই জোরে টান দিয়েছিল যে রোদ তাল সামলাতে না পেরে সোজা আকাশের বুকের উপর পড়ে। এদিকে আকাশ রোদকে ওভাবে ধরে সাইডে সরে আসে। লাইন বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত আগুনে ফুলকি ছিটকাতে থাকে। চারপাশ অন্ধকারে ডুবে যায়। ঠিক পুরোপুরি অন্ধকার না, চাঁদের রূপালী আলোয় চারপাশটা বেশ আবছা আবছা পরিষ্কার। শব্দ এবং আতঙ্কে রোদ রীতিমতো কাঁপছে। রোদ ভয় পেয়েছে বুঝতে পেরে আকাশ বলতে থাকে, রোদ ভয়ের কিছু নেই, আমি আছি তো। রোদ আকাশের টি শার্টটা খামচে ধরে রেখেছে। সে অবস্থায় বলে, ফোনে ফ্ল্যাশ অন করুন। এভাবে অন্ধকারে দম বন্ধ লাগে। চোখ মেলে দেখো চারপাশটা বেশ দেখা যাচ্ছে। রোদ ধীরে ধীরে চারপাশটা দেখে নিয়ে আকাশের থেকে সরে এসে দাঁড়ায়। পিছন ঘরে বৈদ্যুতিক খুঁটির দিকে তাকিয়ে থেকে বলে উঠে, এবার কারেন্টের লোক কখন আসবে না আসবে তার নেই ঠিক। এখন এই অন্ধকারে কতক্ষণ যে ডুবে থাকতে হবে। আকাশ 2 হাত পকেটে রেখে রোদের দিকে তাকিয়ে বলে, এখনই যাতে চলে এসে সেই ব্যবস্থা করা হবে, ডোন্ট ওরি। তাহলে সেই আনন্দে আরেকটু উপকার করুন। আমাকে ফ্ল্যাশ জ্বালিয়ে নিচে নিয়ে চলেন। পারবো না, নিজের কাজ নিজে করো যাও, স্টুপিড। কথাটা বলে আকাশ কফি নিয়ে আবারও আগের জায়গায় দাঁড়ায়, আর রোদ নিজেও দাঁড়ায় আকাশের পাশে। অন্ধকারে সিঁড়ি দিয়ে নামতে পারবে না বিধায় যাচ্ছে না। রেলিংয়ের উপর একটা বই। ছাদে আসার সময় আকাশ বইটা নিয়ে এসেছিল পড়ার জন্য, কিন্তু এখন তো সব অন্ধকারে ছেয়ে আছে। শুধু চারপাশটা ঘিরে আছে জ্যোৎস্নার আলো। আর যেই বইটা রেলিংয়ের উপরে পড়ে আছে সেটা একজন বিখ্যাত লেখক, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বই, তেঁতুল বনের জ্যোৎস্না। চাঁদের আলো চারপাশটা আবছা আবছা স্পষ্ট। বিদ্যুৎ নেই, কেবল জ্যোৎস্নার নরম রূপালী আলো চারপাশটা ঘিরে রেখেছে। রেলিংয়ের উপর রাখা বইটার দিকে রোদের চোখ যায়। আকাশ তখন আপন মনে কাপড় অবশিষ্ট কফিটুকু শেষ করতে ব্যস্ত। রোদ বইটার দিকে তাকে হালকা এসে বলে, এই বইটা পড়ছেন নাকি? আকাশ তার দৃষ্টি সামনের দিকে রেখেই বলে,
পড়া হয়নি পুরোটা। রোদ একটু সামনে এগিয়ে এসে রেলিং এর উপর দুই হাত ঠেকায়। আকাশ সেই সময় নিজের দৃষ্টি ঘুরে এক পলক রোদকে দেখে নেয়। জ্যোৎস্নার আলোয় তার মুখটা শান্ত লাগে। আকাশ দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে আগের মতো সামনের দিকে রাখে। রোদ নিজেও মাথার উপর বিস্তৃত আকাশের দিকে তাকে নরম গলায় বলতে শুরু করে, তেঁতুল বনে জ্যোৎস্না আসলে খুব নীরব একটা গল্প। এখানে তেমন কোনো বড় ঘটনা নেই, তবু ভেতরটা কেমন জানি করে দেয়। শুরুটা একরকম হলেও শেষে এক বুক শূন্যতা। রোদ কিছুটা থামে, তারপর আবার বলতে শুরু করে, গল্পটা এক নারী জীবন ঘিরে। সে বাইরে থেকে একদম স্বাভাবিক, সংসার আছে, মানুষ আছে, চারপাশে সবকিছু আছে, কিন্তু ভেতরে ভেতরে সে ভয়ানক একা, নিঃসঙ্গ। তার স্বামী দায়িত্বশীল, কিন্তু ভালোবাসাটা নেই, নেই কোনো অনুভূতি। সঙ্গী থেকেও সঙ্গীহীন জীবন। এই নিঃসঙ্গতার অপূর্ণতার মাঝে সে ধীরে ধীরে নিজের ভেতরে হারিয়ে যেতে থাকে। তার না বলা কথা, চাপা কষ্ট, চেপে রাখা আবেগ, সব মিলিয়ে সে আর আগের মতো থাকে না। বাস্তব আর কল্পনা মাঝখানে কোথাও আটকে যায়। শেষটা খুব সাধারণ, হুমায়ুন আহমেদের অন্যান্য সব উপন্যাসের মতো। তেমন কোনো চমক নেই, কোনো সমাধান নেই, শুধু বুঝে দেয় ভালোবাসার বোঝাপড়া ছাড়া মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে, অথচ বাইরে থেকে কেউ টেরও পায় না। সঙ্গী আছে কিন্তু সঙ্গ নেই, জীবন আছে কিন্তু বেঁচে থাকার কারণ নেই। রোদ কথা থামায়, কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকে। জ্যোৎস্নার আলো চারপাশ আরো নীরব হয়ে আসে। হুট করে আকাশ রোদকে প্রশ্ন করে, তুমি কোন বিষয়ে অনার্স করছো? গল্পের বিবরণ থেকে সোজা পড়াশোনার বিষয়ে কথার মোড় ঘুরে যাওয়াতে রোদের কপালে গুনে গুনে 4টা ভাঁজ পড়ে। আকাশের দিকে ঘাড় ঘুরে তাকে উত্তর দেওয়ার বদলে পাল্টা বলে, কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি? আকাশ নিজেও রোদের দিকে ঘুরে তাকায়, এক হাত রেলিংয়ে রেখে আর অপর হাত পকেটে রেখে রোদকে বলে, যেভাবে অনুভূতি ভালোবাসা বর্ণনা দিচ্ছ তাতে মনে হচ্ছে লাইফ নিয়ে শুধু অনার্স নয়, পিএইচডি করেছ। এত এসব চিন্তা করার সময় কোথা থেকে আসে? আকাশের কথা শুনে রোদ কপাল চাপড়ে বলে, কপাল আমার, এই বই আমি আরো আগে পড়েছি, সেটাই মনে ছিল বলে বললাম, অথচ আপনি কোথা থেকে কোথায় নিয়ে গেলেন। আজব মানুষ। আকাশ গলা স্বরটা আগের চেয়ে একটু ভারী শোনা। কিছু কিছু গল্প আমার শুধু পড়ি না, অনুভব করি। তুমি শুধু গল্পটা অনুভব করেনি, একদম গল্পের ভিতরে নিজেকে ভেবেছ। এজন্য অনেকদিন আগে পড়লো মনে আছে। সেটা একটু ঠিক বলছেন। আচ্ছা, আপনি কিছু বলতে চেয়েছিলেন, কি বলতে চেয়েছিলেন? রোদের কথায় আকাশের মনে পড়ে যায় সেই কথা। মূর্তি তার মুখটা আঁধার হয়ে যায়। পোশাকে কালো মেঘে যেমন আকাশ যেমন চেয়ে যায়, আঁধারে ঠিক তেমন। রোদ আকাশের হাবভাব বুঝতে পারে না। আকাশকে ভালোভাবে লক্ষ্য করে আবারও জিজ্ঞাসা করে, কিছু হয়েছে? বাড়িতে সবাই ঠিক আছে? রোদের কথায় আকাশ মাথা নাড়ে, হ্যাঁ, সব ঠিক আছে। কিন্তু কিন্তু কি? সামনে শুক্রবার আম্মুকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। সেখানে কিছুদিন ট্রিটমেন্ট নেবে। মরিয়ম বেগমকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে শুনে রোদের বুকের মধ্যে কেমন মোচড় দিয়ে ওঠে, কেমন চিনচিনে ব্যথা অনুভব হয়। রোদ বিচলিত কণ্ঠে বলে, দেশে থাকলে কি হবে? নিয়ে যেতেই হবে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা আমার ইচ্ছা, নিয়ে যেয়ে দেখি। যদিও একেবারে লাস্ট স্টেজ, ডাক্তারের বেঁধে দেওয়া টাইমের 13 মাস ইতিমধ্যে পারও হয়েছে। আল্লাহর সাথে তো পাল্লা নেই। ডাক্তার যতই বলো, আপনি চিন্তা করবেন না। রোদের কথা শেষ হতেই আকাশ ফোন বের করে ফ্ল্যাশ অন করে আর বলে, নিচে যাও, আমি সিঁড়িতে দাঁড়িয়ে ফোন ফ্ল্যাশ ধরছি। আর হ্যাঁ, সকালে আমি চলে যাব, তুমি যে কয়দিন থাকতে মন চায় দেখো। রোদ মাথা নিচু করে নিচু স্বরে বলল, ঠিক আছে। রোদ আগে আগে পা পরে সিঁড়ির দিকে চলে যায়। আকাশ রোদের পিছু পিছু আলো ধরে এগিয়ে যায়। দরজার কাছে দাঁড়িয়ে ফোনটা উঁচু করে ধরতেই সম্পূর্ণ সিঁড়ি ঘর আলোকিত হয়। রোদ দ্রুতই নেমে যায়। রোদ শেষ সিঁড়িতে পৌঁছে দেখে আকাশ সরে আসে আর কিছুক্ষণ ছাদে একা বসে থাকার জন্য রোদকে নিচে পাঠিয়ে দিল। না হলে যতক্ষণ থাকবে বকবক করতেই থাকবে। নিরিবিলি থাকার 12টা বাজে। ফোনে আজমল চৌধুরীর নাম্বার বের করে এই মুহূর্তে তার সাথে আলাপ করতেই হবে, না হলে সব ব্যবস্থা করা যাবে না। যেই বাবা সেই কাজ। আকাশ আফজাল চৌধুরীকে ফোন দেয় এবং সিঙ্গাপুর যাওয়ার বিষয়ে কথা বলা শুরু করে। বেশ অনেকক্ষণ বাপ ছেলের মধ্যে যুক্তিতর্ক চলল, কিন্তু অবশেষে আফজাল চৌধুরী আকাশকে এই বলে রাখে যে আগে মরিয়ম বেগমের সাথে কথা বলবে। সে রাজি হলে তাকে দেশের বাইরে নেওয়া হবে, না হলে নয়। অগত্যা আকাশকে মেনে নিতেই হবে। তাই আর কথা না বাড়িয়ে আকাশ ফোন রেখে দেয়। কি একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে ভাবতেই আকাশের সমগ্র বক্ষ চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। রাতের খাওয়া দাওয়া পর্ব শেষ করে আকাশ সবেমাত্র ঘরে এসেছে। সেই সময় মোমেনা বেগম মনিকে সাথে নিয়ে ঘরে প্রবেশ করে। মনির হাতে একটা বেশ বড় ট্রে, তাতে দই, মিষ্টি সহ আরো কিছু এনেছেন। এগুলো নিয়ে আয়, জলদি আয়। মনিকে তাড়া দিয়ে ঘরের ভেতরে নিয়ে আসে মোমেনা বেগম। মোমেনা বেগমকে দেখে আকাশ আড়ালে বিড়বিড় করে নিজের মতো বলে, ইফ উড়ে এসে জুড়ে বসা হ্যাড এ ফেস। মনে মনে বিরক্ত হলো, মুখে সৌজন্য হাসি বজায় রাখতেই হচ্ছে। মোমেনা বেগম আকাশের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলে, তুমি তো বাবা দই মিষ্টি পানি কিছুই খেলে না, তাই নিয়ে এলাম, তুমি খেয়ে নিও।
আকাশ জোরপূর্বক হেসে বলল, আচ্ছা একটু পরে খাবো, আপনি রেখে যান, ঠিক আছে? এই মনি ওইখানে রেখে দে। মনি তার মায়ের কথা মতো ট্রে রেখে দিয়ে মোমেনা বেগমের পাশে এসে দাঁড়ায়। মোমেনা বেগম আকাশের দিকে তাকিয়ে আবারও বলে, খেয়ে নিও। কেমন? আসি তাহলে। ওইগুলো খেয়ে শুয়ে পড়ো। আকাশ মাথা নেড়ে জানায়, ঠিক আছে। মোমেনা বেগম মনিকে নিয়ে বেরিয়ে যায়। আকাশ যেন হাত ছেড়ে বাঁচে। সেই সময় দরজার বাইরে থেকে জাহানারা বেগমের গলা ভেসে আসে, আকাশ ভিতরে আসবো? জাহানারা বেগমের কণ্ঠস্বর পেয়ে আকাশ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ আসুন। আপনি আবার অনুমতি চেয়ে আমাকে লজ্জা দিচ্ছেন? জাহানারা বেগম ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। আকাশ তাকে দেখে সৌজন্যের সাথে বলল, বসুন। আপনার শরীর এখনো পুরোপুরি সুস্থ নয়, দেখেই বোঝা যাচ্ছে। জাহানারা বেগম আকাশের দিকে তাকে স্মিত হেসে বলে, ব্যস্ত হওয়ার দরকার নেই, তুমি বসো। আমার কিছু কথা ছিল, তাই বলতে এলাম। শুনলাম তুমি কালকে সকালে চলে যাবে। হ্যাঁ আম্মা, চলে যাব। রোদ থাকুক কিছুদিন, পরে এসে নিয়ে যাব। আমি বুঝি তোমার অনেক অসুবিধা হচ্ছে, তাই জোর করে রাখতেও পারছি না। আমার একটা কথা ছিল বাবা। আকাশ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকে বলে, কি কথা? জানার বেগম একটু নিজে স্বরে বলে, তুমি সকালে গেলে রোদকে সাথে নিয়ে যেও, এখানে থাকতে হবে না। জানার বেগমের কথায় আকাশ বেশ অবাক হয়, পাল্টা প্রশ্ন করে, কিছু মনে করবেন না, কিন্তু রোদ তো থাকতে চাচ্ছিল। পরে থাকবে, এখন তোমার সাথে নিয়ে যাও। জানালা বেগম কণ্ঠস্বর আরেকটু নিচু করে বেশ সতর্কতার সাথে বলে, বাড়িতে সমস্যা আছে, তুমি আমার অনুরোধটা রেখো। রোদকে নিয়েই যেও। আকাশ বাধ্য ছেলের মতো বলে, ঠিক আছে নিয়ে যাব, চিন্তা করবেন না। জানালা বেগম আকাশের দিকে তাকিয়ে কেমন করুন স্বরে বলে, আকাশ বাবা, আর একটা কথা। আমি জানি তোমার কোনো মত ছিল না এই জোরপূর্বক বিয়েতে, কিন্তু বিয়ে যখন হয়েছে, আমার মেয়েটাকে একটু দেখে রেখো। এই দুনিয়ায় এখন তুমি ছাড়া কেউ নেই, আমি তো থেকেও নেই। তাই আমার তোমার থেকে একটাই চাওয়া, মেয়েটাকে ছেড়ো না। জানালা বেগমের কথায় আকাশ নিজের মধ্যে দ্বন্দ্বে পড়ে যায়। সে মিথ্যে আশ্বাস দিবে কিভাবে? এভাবে এত বড় মিথ্যা আশ্বাস দেওয়ার মতো মানসিক শক্তি তার নেই। কিন্তু কি বলবো আকাশ? সেসব ভাবনার মধ্যে রোদের কণ্ঠস্বর ভেসে আসে। নিজের মতো বকবক করতে করতে এগিয়ে আসছে। এটা নাও, ওইটা নাও, এভাবে এটা রাখা যাবে না, এটা করা যাবে না। বাবারে বাবা, কড়া রেস্ট্রিকশন। কথাগুলো আপন মনে বলতে বলতে রোদ যেই না ঘরে প্রবেশ করেছে, তখনই জানালা বেগমকে দেখে থমকে যায়। দরজার কাছে 2-1 সেকেন্ড দাঁড়িয়ে থেকে তারপর ভিতরে ঢুকতে ঢুকতে বলে, আম্মু তুমি এখানে, আর আমি সব খুঁজে আসলাম। রোদ এগিয়ে এসে দাঁড়াতে জানালা বেগম রোদের মাথায় হাত বুলিয়ে বলে, আকাশে একটা জিনিস দিতে এসেছিলাম। রোদ একটু অবাক হয়ে প্রশ্ন করে, কি জিনিস? জানালা বেগম তখন ওনার এক প্রান্তে বাঁধা অংশ থেকে গিট খুলে একটা খুবই ছোট্ট বক্স বের করে। বক্সটা খুলে ভিতর থেকে একটা স্বর্ণের আংটি বের করে রোদকে বলে, এটা তোর বাবার ছিল, আমি রেখে দিয়েছিলাম তোর বিয়ের সময় জামাইকে দিব বল। রোদকে কথাগুলো বলে আকাশের দিকে তাকে জানালা বেগম বলে, আকাশ বাবা, তোমার হাতটা একটু দাও। এই আংটিটা রোদের বাবার শেষ স্মৃতি, এটা তোমাকে দিলাম, সামান্য জানি, তবু তুমি এটা নিলে আমি খুবই খুশি হব। রোদ আকাশের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আকাশের মুখচ্ছবি দেখে ভিতরে ব্যাপার আন্দাজ করার সাধ্য রোদের নেই। তাই সে অসহায়ভাবে তাকিয়ে থাকে আকাশের জবাবের আশায়। কিন্তু আকাশ কোনো কথা না বলে জানালা বেগমের দিকে নিজের বাম হাত এগিয়ে দিয়ে বলে, কোন আঙ্গুলে হয় আপনি নিজেই দেখুন। আকাশের ব্যবহার রোদ রীতিমতো তবদা খেয়ে যায়। কিছু বলার বা ভাবার মতো অবস্থায় রোদের ছোট্ট মস্তিষ্ক নেই। এদিকে জানার বেগম আকাশের হাতে কুসুমনে আংটি পরে দিতে যায়। প্রথম চেষ্টা অনামিকা আঙ্গুলে আংটি ঠিকঠাক ভাবে পরানো যায়। আংটি পরে দিয়ে জানার বেগম হাসি মুখে আকাশকে বলে, বাহ, ঠিকঠাক আঙ্গুলে আংটি পরানো গিয়েছে। কথায় কথায় অনেক সময় গেল, তোমরা শুয়ে পড়ো, আমি আসছি। জানার বেগম ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। রোদকে কাছে এসে দাঁড়িয়ে বলে, শুয়ে পড়, সারাদিন অনেক ধকল গিয়েছে। রোদ মাথা কাত করে সম্মতি জানাতেই জানার বেগম বেরিয়ে যায়। রোদ সেই সাথে দরজা আটকে দিয়ে এসে আকাশের সামনে এসে দাঁড়ায়। রোদকে এভাবে দাঁড়াতে দেখে আকাশ প্রশ্ন করে, কি সমস্যা? রোদ একটু না ভেবে বলে বসে, আপনি কি গাঁজা খেয়েছেন? রোদের বেকুবের মতো কথা শুনে আকাশ নাক মুখ কুঁচকে বলে ওঠে, মাথা যেটুকু ভালো ছিল সেটুকু নষ্ট হয়েছে। না, আপনি এত ভালো আচরণ কিভাবে করছেন? মানুষ নেশা করলে বা পাগল হলে এমন করে। আকাশ খাটে গা এলিয়ে বসে বলে, আসার আগে কি অনুরোধ করেছিলে মনে আছে? আকাশের কথা কর্ণকুহরে পৌঁছাতে রোদের টনক নড়ে। সেদিন রাতের কথা ভুলে গিয়েছ? তার মানে আকাশ শুধুমাত্র রোদের ওই একটা অনুরোধ রাখতেই অতটা মানিয়ে চলছে। সমস্তটা বুঝতে রোদের সময় লাগে না, দ্রুত বুঝে যেতে রোদ দীর্ঘশ্বাস ফেলে বলে, অনেক ধন্যবাদ। রোদের অহেতুক ধন্যবাদের জবাব না দিয়ে আকাশ নিজের মতো ফোনের দিকে মন দেয়। আর রোদ নিজের মতো মেঝেতে মাদুর বিছিয়ে বিছানা করে শুয়ে পড়ে। আকাশ মেঝেতে শুয়ে থাকা রোদকে দেখে বলে, খাটে শুয়ে পড়তে? খাটটা বেশ বড় আছে। রোদ আকাশের দিকে না তাকিয়ে জবাব দেয়, আপনার বাড়ির আর ঘরের খাট এর থেকেও বড়। সেটা আমার বলে তোমার জায়গা নেই, কিন্তু এখানে তোমার মামার বাড়ি, আমার কি?
তুমি নিজের মতো শুতেই পারো। রোদ তাচ্ছিল্যভাবে হেসে বলল, আমি আর আম্মু এরকম মেঝেতে বা শুধু বালিশ মাথায় দিয়ে চৌকিতে শুয়েছি, তাই হুট করে নরম বিছানায় ঘুম আসবে না। রোদের কথায় আকাশ যেন একটু নড়েচড়ে বসে। রোদের দিকে তাকে জিজ্ঞাসা করে, মানে কি? তুমি কখনো নরম বিছানায় ঘুমাওনি? না। রোদের অকপট জবাব। আকাশ যেন থেমে যায় এক মুহূর্তে। সেই সাথে রোদের মামার মামের প্রত্যয় তীব্র রাগ খুব জন্ম নেয়। মামার বাড়ি তাই বলে এমন নির্দয় আচরণ। রোদের মায়ের তো নিজের বাড়ি, তারপরও আকাশের ভাবতে পারে না। রোদকে আর কিছু না বলে ঘুরে শুয়ে পড়ে। আগামীকাল রোদকে সাথে নিয়ে যেতে হবে। কাঠের জানালার মাঝারে আকার একটা ছিদ্র গলে সূর্যের সরু রশ্মিটা সোজা এসে পড়ে আকাশের চোখের উপর। সকালে আলোটা খুব তীব্র নয়, তবু ঘুম ভাঙানোর জন্য যথেষ্ট। অচেনা বিরক্তি নিয়ে ঘুমের মধ্যে আকাশের চোখ মুখ কুঁচকে আসে। সে অবচেতনে হাত তুলে চোখ ঢাকতে চায়, কিন্তু আলোটা যেন জেদ ধরেছে। আঙুলে ফাঁক গলে ঠিকই চোখের পাতা এসে পড়ে। বিরক্তিতে ভ্রু কুঁচকে যায় আরো। শেষ পর্যন্ত আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে। আর কোনো উপায় না দেখে শরীরটা ধীরে ধীরে পাশ ফিরিয়ে নেয়। এবার অন্তত চোখের উপর আর আলো পড়ছে না। এইটুকু স্বস্তি যথেষ্ট। মুহূর্তের মধ্যে চোখের পাতা দুটো ভার হয়ে আসে। টান টান বিরক্তিটা আলগা হয়ে আসে। একটু পরে চোখ জোড়া আবারও বুজে আসে। আর আকাশ ধীরে ধীরে ডুবে যায় আরো গভীর নিশ্চিন্ত এক ঘুমে। আরামের ঘুম যখন আকাশের চোখ জড়িয়ে এসেছে, তখনই সেই বিরক্তিকর অ্যালার্ম বেজে ওঠে। একেবারে অ্যালার্ম সেট করা থাকে বলে বন্ধ করা হয় না। অ্যালার্ম বেজে উঠতেই আকাশ হাতছে ফোন নিয়ে উঠে বসে। অ্যালার্ম বন্ধ করতে করতে বলে, এমনি অপরিচিত জায়গা, ঘুম হয়নি, তার ভিতর যে একটু ঘুম আসলো, সেই অ্যালার্ম। উফ, আনবিয়ারেবল অ্যালার্ম। আকাশ অ্যালার্ম বন্ধ করে দেয়। তারপর অগোছালো চুলগুলোতে আঙুল ঢুকিয়ে একবার পেছনের দিকে ব্যাকব্রাশ করে নেয়। খাটের উপরে কিছুক্ষণ বসে থাকে সে, যেন হুট করে ঘুম ভেঙে যাওয়া শরীরটা এখনো পুরোপুরি বাস্তবে ফিরে আসেনি। হঠাৎ ঘুম ভাঙার কারণে মাথার ভেতর কেমন একটা ভারী চাপা ব্যথা অনুভব হয়। কপালের মাঝখানে যেন অদৃশ্য কিছু জড়ো হয়ে জমে আছে। এই মুহূর্তে একটা কড়া কফির খুব দরকার। এই চিন্তাটা স্পষ্ট হয়ে ওঠে তার মাথায়। চিন্তার স্রোতটা স্বাভাবিকভাবে গিয়ে থামে রোদের কাছে। আকাশ মনে মনে তার নামটা উচ্চারণ করে, কিন্তু পরক্ষণে মনে পড়ে রোদ আপাতত এই ঘরে নেই। এই মুহূর্তে হঠাৎ করে জোরে ডাকলেও ব্যাপারটা ভালো দেখাবে না। অকারণ তাড়াহুড়ো, অকারণ অধিকার, এসব সে নিজেও পছন্দ করে না। অগত্যা রোদ নিজে থেকে আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। একটা হালকা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশ খাটের হেডবোর্ডে হেলান দেয়। চোখ দুটো বন্ধ করে বসে থাকে। কফির গন্ধ, রোদের উপস্থিতি, সবকিছু এখন কেবল ভাবনার ভেতর। বাস্তবতা আপাতত নীরব, স্থির। আপনার কফি। রিনরিনে মেয়েলি গলা শুনে আকাশ চোখ মেলে তাকায়। সামনে রোদ দাঁড়িয়ে আছে, হাতে কফি আর সেকে আনা পাউরুটি। দেখে মনে হচ্ছে হয়তো বাটার লাগানো হয়েছে। আকাশ কফিটা না নিয়ে অন্যমনস্ক হয়ে বসে আছে দেখে রোদ আবারও বলে, ঠান্ডা হয়ে যাবে, কফিটা নিন। আর এই যে আপনার বাটার টোস্ট। আকাশ হাত বাড়িয়ে কফিটা নিয়ে নেয় আর ট্রেটা আকাশের সামনে রেখে বলে, আপনি আপাতত এগুলো খেয়ে ফ্রেশ হয়ে নিন, আম্মু নাস্তা রেডি করছে। রোদ ঘুরে চলে যাচ্ছিল, কিন্তু পিছন থেকে আকাশ বলে ওঠে, গুছিয়ে নাও, আমরা একসাথে চলে যাব। আকাশের কথায় রোদ চমকে যায়। ঘুরে এসে খাটের কিনারায় দাঁড়িয়ে চোখে মুখে মলিন করে প্রশ্ন করে, কেন? আমার যে থাকার কথা ছিল, ছিল, এখন নেই। আমি যেতে বলছি মানে যেতে হবে। কিন্তু রোদ, কোনো কিন্তু না। যুক্তির কথা যদি ভুলে না যাও, তো চুপচাপ আমি যা বললাম সেটাই করো। যাও। কথাটা বলে আকাশ মুখ ঘুরিয়ে নেয়। কণ্ঠে কোনো উচ্চস্বরে রাগ নেই, তবুও সেই ঠান্ডা নির্দয় দৃঢ়তা রোদের বুকের ভেতরটা কেঁপে ওঠার জন্য যথেষ্ট। রোদ আবারও কিছু বলার জন্য ঠোঁট নাড়ায়। হয়তো একটা ব্যাখ্যা দিতে চেয়েছিল, হয়তো শুধু একবার চোখ তুলে তাকিয়ে জানতে চেয়েছিল এত কঠোর হওয়াটা কি খুব দরকার ছিল। কিন্তু তার আগে আকাশ হাত উঁচু করে তাকে থামিয়ে দেয়। কোনো কথা না, যাও। এই দুইটা শব্দ যেন শেষ কয়েকটা ঢুকে দেয়। রোদ আর কিছু না বলে চোখ নামিয়ে নেয়। মাথাটা নত হয়ে আসে, যেন অদৃশ্য কোনো ভার হঠাৎ করে তার কাঁধে চেপে বসেছে। ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায় সে। রোদে সেই মলিন মুখটার দিকে আকাশ শেষ মুহূর্ত পর্যন্ত তাকিয়েছিল ঠিকই, কিন্তু সেই নজর রোদ খেয়াল করলো না। বুকের ভেতর কোথাও যেন অদ্ভুত একটা মোচড় দিয়ে উঠল। তবু রোদ একবার আকাশের দিকে ফিরে তাকালো না। না কোনো অভিযোগ, না কোনো অনুরোধ। নীরব প্রস্থান করলো। যার সময় দরজাটা চাপিয়ে রেখে যায়। দরজাটা বন্ধ হওয়ার শব্দটাও যেন আকাশের কানে অস্বাভাবিক জোরে বাজে। রোদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে আকাশ। ঠিক তখনই তার ভিতরে কেমন এক অদ্ভুত খারাপ লাগা কাজ করতে শুরু করে। এভাবে না বললেও তো পারত, একটু নরম করে, একটু বুঝিয়ে, অন্তত মায়ের অসুস্থতার কথাটা বলে রোদ নিশ্চয়ই নিজে থেকেই রাজি হয়ে যেত। নিজের আচরণটা হঠাৎ করে খুব নির্মম মনে হয় তার কাছে। কেন যে এমন রুক্ষ হয়ে গেল? কেন যে নিজের সমস্ত রাগ, খুব বিরক্তি সব রোদের উপর চাপিয়ে দেয়? আকাশ নিজেও বুঝে উঠতে পারে না। আকাশ বিরক্ত হয় নিজের উপর।
অকারণ জেদ, অকারণে কঠোরতা, সবকিছু মিলিয়ে নিজেকে দোষী মনে হতে থাকে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে, কথাগুলো ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নেই। কিছু সময় ভিতরে ভিতরে পূর্ণ আকাশ নিজেকে সামলে নেয়, নিজের মনকে নিজে বলে, রোদ এমন কেউ নয় যার জন্য খারাপ লাগবে। ব্যাস এতটুকু মাথায় গেঁথে নিতে পেরেই আকাশ যেন বেঁচে গেল। গোছগাছ শেষ, বিদায় নেওয়ার পালা। একদিকে জাহানারা বেগম চোখের কোণে জমে থাকা জল আর ধরে রাখতে পারছে না, বারবার আঁচলে কোণ দিয়ে চোখ মুছছেন, তবু কান্না থামছে না। বুকের ভেতর জমে থাকা মায়ের ভারটা যেন আজ আর লুকানোর প্রয়োজন নেই, সবটাই অশ্রু হয়ে গলে পড়ছে চোখ দিয়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার, রোদ কাঁদছে না, তার চোখ মুখে ভঙ্গিতে এমন এক উদাসীনতা, যেন এই বিদায়, এই কান্না কিছুই তার ভিতরে গিয়ে শুইছে না। চোখ দুটো শুকনো, দৃষ্টি স্থির। মনে হয় কি হচ্ছে, কে কাঁদছে, কেন কাঁদছে, এসব প্রশ্নের জবাব জানার বা বোঝার প্রয়োজনই বোধ করছে না সে। চারপাশে আবেগের ঢেউ উঠছে, অথচ রোদ যেন তার অনেক বাইরে দাঁড়িয়ে, একেবারে আলাদা এক জায়গায়, যেখানে অনুভূতি নেই, টান নেই, এমনকি মনের কোনো ব্যথাও নেই। আসলে কি নেই, নাকি প্রকাশ নেই, নাকি আছে, কিন্তু এতটাই গভীরে চাপা যে চোখ দিয়ে বেরিয়ে আসার পরটাই হারিয়ে ফেলেছে। রোদের মুখে সে নির্লিপ্ত ভাবটা আরো বেশি অস্বস্তি তৈরি করে, কারণ কান্না বোঝা যায়, কিন্তু এই নিরাবেগ মুখ, এই মুখটাই সবচেয়ে বেশি প্রশ্ন রেখে যায় মনের মধ্যে খসখস ভাব। এদিকে মোমেনা বেগম আকাশকে বারবার এটাই বলে যাচ্ছে যে আকাশ যেন আবারও আসে, যখনই মন চায়। মনিয়া জিয়াদকে ডেকে এনো আকাশের থেকে বিদায় নেওয়া। যে সময় আকাশ মানিব্যাগ থেকে চকচকে 4,000 টাকার নোট বের করে দুইটা মনির হাতে আর এটা জিয়াদের হাতে দিয়ে বলে, তোমরা কিছু কিনে খেও। মনিয়া জিয়াদ টাকা হাতে নিয়ে সৌজন্য হাসি দেয়, আর এদিকে মোমেনা বেগম এর চোখ চকচক করে উঠে নতুন টাকার নোট দেখে। যতক্ষণ না এগুলো নিজের জিম্মায় নিতে পারবে তারা শান্তি নেই। আকাশ এগিয়ে যেয়ে জয়নুল সাহেবকে বলে, আম্মা অসুস্থ হলে সোজা ইবনে সিনা বা স্কয়ার হাসপাতাল নিয়ে যাবেন। আমার বলা থাকবে, যদি কেউ কিছু বলেও তো শুধু একটা কল করে জানাবেন। জয়নুল সাহেব আকাশের ব্যবহারে মুগ্ধ হয়ে যায়। কৃতজ্ঞতার সাথে আকাশের হাত ধরে বলে, ঠিক আছে বাবা, তোমার তো তেমন যত্ন করতে পারলাম না, তার উপর আমাদের এমন বাড়িতে এসে তোমার কষ্ট হয়েছে নিশ্চয়। না মামা, আপনাদের যত্নের কোনো ত্রুটি নেই, আর আমার কোনো অসুবিধা হয়নি। আমরা তাহলে আসি। আপনারা একদিন সকলে আমাদের বাড়িতে আসুন, সে হবে। তোমার বাবা মাকে আমার সালাম দিও। আকাশ সকলের সাথে কথা বলে রোদের কাছে এগিয়ে যায়। রোদ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে জাহানারা বেগমকে রোদ বলল, আম্মু সাবধানে থেকো, আসছি। কথাটা বলে রোদ এগিয়ে যেয়ে গাড়ির পাশে দাঁড়ায়। রোদ চলে যেতেই জাহানারা বেগম আকাশকে বলল, থাকতে চেয়েছিলে তো, এখন চলে যেতে হচ্ছে, এজন্যই মন মেজাজ খারাপ। আকাশ ঈষৎ হেসে বলে, চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে, সাবধানে থাকবেন, আসি। ঠিক আছে বাবা, তোমরা সাবধানে যাও। আকাশ বাড়ি থেকে বেরিয়ে এসে দেখতে পায় রোদ গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। আকাশ গাড়ির কি ফোপে হালকা ফ্রেশ করতে লকের শব্দে দরজাগুলো খুলে গেল। আকাশ এগিয়ে এসে দরজা খুলে দিতে রোদ গাড়ির ভিতরে ঢুকতে যেয়ে মাথায় ঘা লাগে, কিন্তু রোদের মাথার সাথে গাড়ি ছাদের নয়, বরং আকাশের হাতে ধাক্কা লেগেছে। রোদ একবার আকাশের হাতের দিকে তো আর একবার আকাশের দিকে তাকায়। এমন ভাবে উঠতে গেলে ধাক্কা লাগার ছিল, হাত দিয়েছিলাম না হলে তোমার মাথা আর গাড়ি মিলন হয়ে যেত। রোদ আকাশের কথার কোনো প্রত্যুত্তর না করে মাথা যথেষ্ট নিচু করে গাড়িতে উঠে বসে। আকাশ নিজেও আর কিছু না বলে দরজাটা আটকে ড্রাইভিংয়ে যেয়ে বসে। সিটবেল্ট বেঁধে নিয়ে গাড়ি স্টার্ট দেয় চৌধুরী ম্যানশনের উদ্দেশ্যে। মরিয়ম বেগম ও আফজাল চৌধুরী বাগানে বসেছিলেন। বাগানে বেশ অনেক রকমের ফুল গাছ আর এক পাশে সবজি বাগান লাগানো হয়েছে, সেগুলো তদারকি করতে দুজনে এসেছে। এরই মধ্যে আতিকা এসে চা দিয়ে যায়। আফজাল চৌধুরী চায়ে চুমুক দিয়ে বলে, আমি একটা কথা ভাবছিলাম, তোমাকে বলবো বলবো করেও বলা হয়নি। মরিয়ম বেগম আফজাল চৌধুরীর দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি কথা? আফজাল চৌধুরী এবার মরিয়ম বেগমের দিয়ে তাকিয়ে বলে, রোদার আকাশকে একটু ঘুরতে পাঠালে কেমন হয়? মরিয়ম বেগম উৎফুল্ল হয়ে জবাব দেন, খুব ভালো হয়, কক্সবাজার পাঠিয়ে দাও, ঘুরে আসুক। আফজাল চৌধুরী চিন্তিত মুখে বলে, তোমার ছেলে কি যাওয়ার বান্দা, একেবারে জীবনে রাজি হবে? উল্টে আরো বলছিল তোমাকে নিয়ে সিঙ্গাপুর যাবে, ওইখানে ট্রিটমেন্ট হবে। না, আমি কোথাও যাচ্ছি না, আমার ঘর সংসার ফেলে আমি বিদেশে এতিমের মতো মরে পড়ে থাকবো, তা হবে না। মরিয়ম, এসব উল্টাপাল্টা কথা না বললেই নয়। বলছি এক কথা, তার মধ্যে কিসব বলছে, এসব বলবে না, কিছু হবে না তোমার। মরিয়ম বেগম ঈষৎ হেসে বলে, হাসালে, সে যাকগে, এখন বলো ছেলে মেয়ে দুটিকে কোথায় পাঠানো যায়? আফজাল চৌধুরী বেশ চিন্তিত ভঙ্গিতে বলে, তোমার ছেলে যেখানে যেতে চাইবে সেইখানে। নাহলে আমরা ঠিক করলাম, অথচ সে বেঁকে বসে আছে যাবে না বলে। সেটাও ঠিক, দেখো যেটা করলে ভালো হয়। রোডটা যে কবে আসবে, এই কদিনে বাড়ির একটা বড় অংশ হয়ে উঠেছে, একটা দিন নেই, অথচ মনে হচ্ছে কতদিন হলো নেই।
ঠিক বলেছে। সেই সময় মূল ফটক থেকে গাড়ির আওয়াজ পাওয়া যায়। মরিয়ম বেগম ও আফজাল চৌধুরী দুজনে ঘুরে তাকায়। আকাশ গাড়ি প্রবেশ করছে। গাড়ি নিয়ে গ্যারেজের সামনে থামে। আকাশ গাড়ি থেকে নেমে আসে। রোদ নিজে থেকে দরজা খুলে নেমে সোজা বাগানের দিকে হাঁটা ধরে। গাড়ির ভেতর থেকে সে দেখেছে মরিয়ম বেগম ও আফজাল চৌধুরী দুজনে বাগানে। সেজন্য রোদ সোজা সেদিকে যাচ্ছে। আর এদিকে আকাশ গাড়ি থেকে নেমে গ্যারেজের ভিতর থেকে নিজের হেলমেট পরে বাইকে উঠে বসে। বাইকের চাবি তার কাছেই ছিল, তাই দেরি না করে বাইক একটানে গ্যারেজ থেকে বের করে নেয়। বাগানে সোজাসুজি এসে থেমে আফজাল চৌধুরীর উদ্দেশ্যে বলে, অফিসে যাচ্ছে। আফজাল চৌধুরী হাত উঁচু করে ইশারা জানায়, ঠিক আছে। আকাশ হেলমেটের সামনে গ্লাস নামিয়ে জোরে টান দেয়। রোদ সেদিকে ফিরেও তাকায় না। সে ব্যস্ত মরিয়ম বেগম এর শরীরের অবস্থা শুনতে। রোদের মাথায় হাত বুলিয়ে মরিয়ম বেগম বলে, তুই তো থাকবি বললি, তাহলে চলে আসলি যে? রোদ মরিয়ম বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মা, তোমার ছেলে বলল তোমাকে বিদেশ নিয়ে যাবে, তাই শুনে আমি আর থাকিনি। দূর, বাদ দে, আমি কোথাও যাব না, এখানেই থাকবো। সময় শেষ হলে কোনো ডাক্তার ওষুধ বেঁধে রাখতে পারবে না। এভাবে বলো না। আল্লাহর কাছে চাইলে সে বান্দাকে ফেরায় না। আমি এখন আল্লাহর কাছে তোমাদের সুস্থতা চাই। মা মেয়ের কথার মাঝে আফজাল চৌধুরী আর কথা বলে না। নিজেদের মতো সুখ দুঃখের আলাপ করছে করুক। আফজাল চৌধুরী উঠে যেয়ে মালিককে নির্দেশনা দিতে থাকে কিভাবে কি করতে হবে। সে সাথে ভাবতে থাকে আকাশা রোদকে কোথায় পাঠানো যায়। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারে। আর এই গল্পের পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।